আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে পাল্প প্যাথোলজি অর পালপাইটিস। তো পাল্প প্যাথোলজি বলতে কি বোঝায়? পাল্প প্যাথোলজি বলতে বোঝায় পাল্পের রোগ বা পাল্পের ডিজিজ অথবা পাল্পের প্যাথোলজি। তো যেটাই হোক না কেন, কোনো একটা আমাদের যে কোনো বডির কোনো একটা পার্টস অথবা কোনো একটা পার্টিকুলার অর্গানের যদি ডিজিজ বা প্যাথোলজি সম্পর্কে তোমাদের যদি ভালো মতো জানতে হয়, তাহলে শুরুতেই তোমাদের যে জিনিসটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার সেটা হচ্ছে ওই পার্টিকুলার অর্গান বা ওই পার্টিকুলার পার্টসের অ্যানাটমিক্যাল এবং হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। ক্লিয়ার? অর্থাৎ আমরা এই পাল্প প্যাথোলজি পড়ার আগে পাল্পের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে একটা সংক্ষেপে আলোচনা করব। তাহলে তোমরা পাল্পের যে প্যাথোলজি বা পাল্পের যে ডিজিজগুলা সেগুলো খুব ভালো মতো অনুধাবন করতে পারবা। তো শুরু করা যাক। আমি আছি তোমাদের সাথে এস এম রিয়াজুল ইসলাম রিয়াজ। অধ্যয়ন করতেছি মাইনসি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট 20-21 সেশন। তো পাল্প জিনিসটা কি? পাল্প কোথায় থাকে? এইটুকু ধারণা তোমাদের অলরেডি আছে। একটা টুথের সবচেয়ে ইনার মোস্ট জায়গায় যে জিনিসটা একটা সফট টিস্যু আকারে থাকে সেটাকে আমরা কি বলি? পাল্প বলি। ক্লিয়ার? এই পাল্পের মধ্যে কি কি থাকে? পাল্পের মধ্যে ব্লাড ভেসেলস থাকে, লিম্ফেটিক ভেসেলস থাকে এবং সেই সাথে নার্ভ ভেসেলসগুলোও থাকে। এবং পাল্পকে বলা হয় একটা সফট কানেকটিভ টিস্যু, যেটা কিনা মেসেনক্যামাল অরিজিন। আর এই পাল্পটা একদম ভেতরের দিকে পাল্প চেম্বার এবং রুট ক্যানেলের মধ্যে প্রোটেক্টেড অবস্থায় থাকে। এর বাইরে লেয়ার হিসেবে থাকে ডেন্টিন। এর বাইরে ডেন্টিনের ওপরে থাকে ক্রাউন পোর্শনে থাকে এনামেল এবং রুট পোর্শনে থাকে সিমেন্টাম। তাহলে এই যে পাল্প নামক এই খুব ভাইটাল একটা অংশ টুথের, পাল্প নামক এই যে সফট ভালনারেবল একটা অংশ, যেটা কিনা খুব হাইলি প্রোটেক্টেড অবস্থায় থাকে এবং একদম সেন্টারলি থাকে টুথের। তাহলে আমরা এই যে সফট কানেক্টিভ টিস্যু, সে সফট কানেক্টিভ টিস্যুটাকে যদি আমরা হিস্টোলজিক্যালি একটু দেখতে চাই, তাহলে আমরা 4টা ডিস্টিংক্ট লেয়ার দেখতে পারবো। এই জিনিসটা আমরা 4টা লেয়ার বোঝার আগে আমরা এইখান থেকে একটু দেখি। দেখো, এই যে পাল্প, একদম সেন্টারে কি আছে? পাল্প আছে। তো এই যে পাল্পের কিছু পোর্শনটা কিন্তু ইমিডিয়েটলি এর সাথে যে ড্যান্টিন আছে সেই ড্যান্টিনের সাথে কন্ট্যাক্টে থাকে। কিভাবে কন্ট্যাক্টে থাকে সেই জিনিসটা আমরা একটু পরে বুঝতে পারবো। বাট যেটাই হোক, এই যে পাল্প সরাসরি ড্যান্টিনের সাথে অ্যাসোসিয়েট বা কন্ট্যাক্টে আছে, সেই জন্য এই স্পেসিফিক এই জায়গার এই পাল্প এবং ড্যান্টিনের রিলেশনকে বলা হয় পাল্প ড্যান্টিন কমপ্লেক্স। তো এখন আমরা এই পার্টিকুলার পজিশনটা, অর্থাৎ এই যে ড্যান্টিন আর এই যে পাল্প, পেরিফেরাল পাল্প, এই মাঝখানে এই জোনটাকে একটু জুম করে নিচে আমরা দেখব। ক্লিয়ার? এটা হচ্ছে সেই স্ট্রাকচারটা। এটাই সেই হিস্টোলজিক স্ট্রাকচার অফ পাল্প। এই পাল্পে আমরা মোটা দাগে 4টা রিজন দেখব। 4টা রিজন দেখার আগে আমরা এখান থেকে একটু আরেকবার হাইলাইট করে নিই। দেখো, এই যে এখানে যেই অংশটা দেখতেছো, এগুলো সব হচ্ছে ড্যান্টিনের লেয়ার। আর এই ড্যান্টিনের মধ্যেই এই যে পাল্পের একটা সেল, অতি গুরুত্বপূর্ণ সেল যেটাকে বলা হয় অডন্টোব্লাস্ট, সেই অডন্টোব্লাস্টের এটা হচ্ছে সেল বডি, সিবি। ক্লিয়ার? সেল বডির উপরে এখানে যে প্রজেকশনটা আছে সেটাকে বলা হয় টমস ফাইবার। এই যে অডন্টোব্লাস্টিক প্রসেস, সেই অডন্টোব্লাস্টিক প্রসেসটা কোথায় গেছে? একদম ড্যান্টিনের ভেতরে ভেতরে ঢুকে গেছে, তাই না? তার মানে কি আমরা বলতে পারি যে পাল্পের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটাকে বলা হয় অডন্টোব্লাস্ট, সেই অডন্টোব্লাস্টের কিছু অংশ, অর্থাৎ অডন্টোব্লাস্টের একটা পার্ট, অডন্টোব্লাস্টিক প্রসেস, সেই প্রসেসগুলা এই ড্যান্টিনের ভেতর ভেতর পর্যন্ত এক্সটেন্ড করছে। তো এই যে স্পেসিফিক এই এরিয়াতে ড্যান্টিন এবং পাল্পের পোর্শনটা যেহেতু খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড অবস্থায় আছে, সেজন্য এই অংশটাকে বলা হয়, এই যে এই রিলেশনটাকে বলা হয় পাল্প ড্যান্টিন কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে আমরা আজকে এই অংশটুকুই একটু উপরে হিস্টোলজিক্যালি দেখি। আমরা একটু আগে বলছি হিস্টোলজিক্যালি পাল্পকে আমরা কয়টা রিজনে ভাগ করতে পারবো? 4টা রিজনে। তো রিজনগুলো কি কি সেটা বোঝার আগে আমরা এইটুকু বুঝতেছি যে এদিকে কি, এটা হচ্ছে ড্যান্টিন। ক্লিয়ার? এগুলোও ড্যান্টিন, এগুলোও ড্যান্টিন। কারণ একটু আগে আমরা এটা বলে আসছি, এটা হচ্ছে অডন্টোব্লাস্ট। এগুলা কি? এগুলো হচ্ছে অডন্টোব্লাস্ট। আমরা যেটা লিখে দিই, এটা হচ্ছে কি? অডন্টোব্লাস্ট। অডন্টোব্লাস্ট। অডন্টোব্লাস্ট সম্পর্কে যদি তোমাকে বলতে হয়, অডন্টোব্লাস্ট হচ্ছে প্রিন্সিপাল সেলস অফ পাল্প। পাল্পের প্রধানতম সেল কোনটা? সেটা হচ্ছে অডন্টোব্লাস্ট। ক্লিয়ার? তার এই অডন্টোব্লাস্টের মেইন কাজ হচ্ছে উপরে ড্যান্টিনটা ফর্মেশন করা, নতুন নতুন ড্যান্টিন ডিপোজিশন করা। ক্লিয়ার? তো এই অডন্টোব্লাস্টের 2টা পার্ট আছে। একটা হচ্ছে এই যে সেল বডি, আর একটা হচ্ছে অডন্টোব্লাস্টিক প্রসেস। যে অডন্টোব্লাস্টিক প্রসেসকে আমরা কি নামে ডাকি?
অডন্টোব্লাস্টিক প্রসেসকে আবার আমরা একটা বিশেষ নামে ডাকি, যেটাকে বলা হয় টমস ফাইবার বা অডন্টোব্লাস্টিক প্রসেস। এই অডন্টোব্লাস্টিক প্রসেস পাল্পের মধ্যে থাকে না, এটা থাকে ডেন্টিনের ভেতরে। ডেন্টিনের ভেতরে যেহেতু এই অডন্টোব্লাস্টিক প্রসেসটা একটা সফট স্ট্রাকচার, সেটা ডেন্টিনের মতো একটা হার্ড স্ট্রাকচারের ভিতরে কিভাবে থাকবে সেই জিনিসটা বুঝতে হলে তোমাকে আরেকটা টিউবুলসের কথা চিন্তা করতে হবে। এখানে একটা টিউবুলস আছে, দেখো এটা অনেকটা এরকম, এই যে একটা টিউব, এটা হচ্ছে টিউব, এই টিউবের ভেতরে মাঝখানে অডন্টোব্লাস্টিক প্রসেসটা প্রোটেক্টেড অবস্থায় আছে। আর এর চারিদিকে কি আছে, একটা টিউব লাইক স্ট্রাকচার আছে, টিউবুলস, যে ছোট আকারে সেজন্য আমরা টিউবুলস বলবো, টিউব বলবো না। তাহলে এই যে এই টিউবুলসটা যেহেতু ডেন্টিনের মধ্যে আছে, সেজন্য এই টিউবুলসটাকে বলা হয় ডেন্টিনাল টিউবুলস। আর এই ডেন্টিনাল টিউবুলসটা কিন্তু একদম ফাঁকা থাকে না, ডেন্টিনাল টিউবুলসের ভেতরে এই যে প্রসেসটা থাকে যেটাকে অডন্টোপ্লাস্টিক প্রসেস বলা হয়, শুধু তাই না, এর ভেতরে ফ্লুইড থাকে, এর ভেতরে কি থাকে, ফ্লুইড থাকে, যে ফ্লুইডটাকে বলা হয় ডেন্টিনাল ফ্লুইড। ডেন্টিনাল ফ্লুইড হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইসোটোনিক ফ্লুইড। ক্লিয়ার? তাহলে আপাতত এই পর্যন্ত আমরা বুঝলাম যে এই যে এই পুরো পোর্শনটা হচ্ছে ডেন্টিনের পোর্শনটার মধ্যে, ডেন্টিনের কিছু পোর্শনের মধ্যে অডন্টোপ্লাস্টিক প্রসেসটা এমবেডেড অবস্থায় আছে, এবং এর প্রত্যেকটা প্রসেসের চারিদিকে কি আছে, টিউবুলস আছে। ক্লিয়ার? যে টিউবুলসগুলোকে বলা হয় ডেন্টিনাল টিউবুলস, আর এই ডেন্টিনাল টিউবুলসের মধ্যেই এই অডন্টোব্লাস্টিক প্রসেস অর্থাৎ টমস ফাইবারগুলো প্রোটেক্টেড অবস্থায় থাকে, এবং এই টিউবুলসগুলোর মধ্যে আবার ডেন্টিনাল ফ্লুইডও থাকে। ক্লিয়ার? আর এই যে অডন্টোব্লাস্টের যে সেল বডি, এই সেল বডিটা মূলত এই পাল্প চেম্বারের একদম পেরিফেরি দিয়ে থাকে। ঠিক এই জায়গায় তুমি কি পাবা, অডন্টোব্লাস্টের সেল বডি পাবা। এর উপরে এই যেগুলো হচ্ছে প্রসেস, এগুলো হচ্ছে প্রসেস, আবার সেল বডি প্রসেস, সেল বডি প্রসেস, সেল বডি প্রসেস। তাহলে এই যে প্রসেসগুলো হচ্ছে ডেন্টিনের ভেতরে এমবেডেড অবস্থায় আছে, ডেন্টিনাল টিউবুলসের ভেতরে। আর সেল বডিগুলা অর্থাৎ অডন্টোব্লাস্টের যে বডিগুলা, সেগুলা পাল্পের একদম পেরিফেরিতে আছে। ক্লিয়ার? আচ্ছা, তো তার মানে এই ডেন্টিনের পরে পাল্প চেম্বারের বিগিনিংয়ে একদম শুরুর দিকে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে অডন্টোব্লাস্টের সেল বডিগুলা। তো এই যে অডন্টোব্লাস্টের সেল বডি নিয়ে যে লেয়ারটা, পাল্পের যে লেয়ারটা করতে হয়, সেটাকে বলা হয় অডন্টোব্লাস্টিক লেয়ার। কি বলা হয়? অডন্টোব্লাস্টিক লেয়ার। তাহলে আমরা কিন্তু একটা লেয়ার পাই ফেলছি। তাহলে আমরা কিভাবে আসছি এটা? আমরা আসছি হচ্ছে এই যে বাইরে থেকে ভেতরের দিকে আগাবো, ক্লিয়ার? তো বাইরে থেকে ভেতরের দিকে আগাইলে এই পাল্প চেম্বারের একদম পেরিফেরিতে শুরুতে তুমি কি পাবা, সেল বডিগুলো পাবা। কার সেল বডি? অডন্টোব্লাস্টের সেল বডি। এবং এই অডন্টোব্লাস্টের সেল বডি থেকে যে প্রসেসগুলো বের হয়েছে, অডন্টোপ্লাস্টিক প্রসেস বা টমস ফাইবার, সেগুলো এই ডেন্টিনের ভেতরে থাকবে। ক্লিয়ার? এগুলো পাল্পের মধ্যে থাকে না। আচ্ছা, গেল। তাহলে আমরা শুরুতেই পাই গেলাম কি, অডন্টোব্লাস্টের সেল বডি। সেল বডির দ্বারা যে লেয়ারটা গঠিত হয় সেটাকে বলা হয় অডন্টোপ্লাস্টিক লেয়ার। তাহলে আমরা এখন এটা লিখে দিই, এ পাশে এটা কি, এটা হচ্ছে অডন্টোপ্লাস্টিক লেয়ার, অডন্টোব্লাস্টিক লেয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লেয়ারটা কিছুই নাই, অলমোস্ট কিছু নাই, কোনো সেল নাই, কিচ্ছু নাই, পুরো ফাঁকা। তো যেহেতু এখানে সেল নাই, পুরো ফাঁকা বললে ভুল হবে, এখানে অবশ্যই কিছু নার্ভ বা কিছু ব্লাড ভেসেলসগুলো তো থাকেই, বাট এইটুকু শিওর যে এখানে কোনো সেল নাই। ক্লিয়ার? এখানে কি নাই? কোনো সেল নাই। তো যেহেতু এই অংশে কোনো সেল নাই, সেজন্য এই পোর্শনটাকে আমরা কি নামে রাখবো? সেল ফ্রি জোন। কি বলা হয়? সেল ফ্রি জোন। ক্লিয়ার? ওকে। এরপরে লেয়ারে আমরা যদি আসি, তাহলে কিছু সেল দেখতে পারতেছি, তাই না? কিছু সেল দেখতে পারতেছি, এই সেলগুলোকে বলা হয় ফাইব্রোব্লাস্ট। তো এখানে যে শুধুমাত্র যে ফাইব্রোব্লাস্ট থাকে এমন না, ম্যাক্সিমাম কোষই ফাইব্রোব্লাস্টই থাকে, বাট ওই ফাইব্রোব্লাস্টের পাশাপাশি কিছু আনডিফারেন্সিয়েটেড সেলও থাকে, কিছু প্লাজমা সেল থাকবে, কিছু ম্যাক্রোফেজ থাকবে, অনেক কিছু থাকে, বাট সবচেয়ে বেশি মেজরিটি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট। তো ফাইব্রোব্লাস্ট, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পাল্পের মোস্ট অ্যাবান্ডেন্ট বা সবচেয়ে বেশি পরিমাণে কোন সেলটা থাকে, পাল্পে তুমি কোন সেলটা সবচেয়ে বেশি পাবা, সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট বেশি পাবা। আর পাল্পের প্রধানতম সেল কোনটা বা প্রিন্সিপাল সেল কোনটা, তাহলে সেটা অডন্টোব্লাস্ট। প্রধানতম সেল হচ্ছে অডন্টোব্লাস্ট। এই যে অডন্টোব্লাস্ট, এটা হচ্ছে প্রধানতম সেল, বাট সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে ফাইব্রোব্লাস্ট, তো আমরা বলতে পারি যে ফাইব্রোব্লাস্ট পাল্পের বাল্ক ফর্মেশন করে। কি ফর্মেশন করে? বাল্ক ফর্মেশন করে। ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু সেল ধারা ভর্তি, সেজন্য এই অংশটাকে আমরা কি বলবো? সেল রিচ জোন। ক্লিয়ার? এরপরে ইমিডিয়েটলি নিচে কিছু নেটওয়ার্ক দেখতেছে, জালিকাকার।
জালিকাকার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলো মূলত নার্ভ ফাইবার দ্বারা এখানে একটা নার্ভের নেটওয়ার্ক গঠন করছে। তো এই যে নার্ভের যে নেটওয়ার্কগুলা, এই যেগুলো নেটওয়ার্ককে আমরা কি নামে প্লেক্সাস নামে ডাকি। তো এইটাকে একটা বিশেষ নামে ডাকা হয় নার্ভ প্লেক্সাস অথবা প্লেক্সাস অফ রাস্কাউ। কি বলা হয়? নার্ভ প্লেক্সাস বা প্লেক্সাস অফ রাস্কাউ। আমরা যে লিখে দিই এটা, এই জোনটাকে আমরা কি বলবো এখন? নার্ভ প্লেক্সাস। প্লেক্সাস কেন বলতেছি? কারণ এখানে একটা নেটওয়ার্ক ফর্মেশন করছে, একটা জালিকাকার গঠন ফর্মেশন করছে। অথবা এটার আরেকটা নাম কি? প্লেক্সাস অফ রাস্কাউ। ক্লিয়ার? তা আশা করি এই যে 4টা লেয়ার, তার ফার্স্ট লেয়ার যেটা, সেটা হচ্ছে অডন্টোব্লাস্টিক লেয়ার। এই লেয়ারটা আমরা কি পাইছিলাম? অডন্টোব্লাস্টিক লেয়ার। ক্লিয়ার? তো অডন্টোব্লাস্টিক লেয়ারের পরে আমরা কি পাইছি? সেল ফ্রি লেয়ার, যেখানে কোনো সেল ছিল না। এরপরে কি পাইছি? সেল রিচ জোন। এরপরে সবার লাস্টে কি? নার্ভ অফ প্লেক্সাস। ক্লিয়ার? এখন এই যে নার্ভ ফাইবারগুলা, এই প্লেক্সাস থেকে কিছু নার্ভ এন্ডিংগুলা একদম ডেন্টিনাল টিবিউসের 1/3 পর্যন্ত এক্সটেন্ড হয়। এই যে 1/3 পর্যন্ত এক্সটেন্ড হয়েছে, ডেন্টাল টিবিউস 1/3 পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। এই যে 1/3 পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। তো এই নার্ভ এন্ডিংগুলা আবার দুইটা টাইপের। এই যে টাইপগুলা, এটা কিভাবে আমি বিভক্ত করি? এগুলো বিভক্ত করি আমরা ডায়ামিটারও। এই যে নার্ভ ফাইবারগুলো ডায়ামিটারের উপর ভিত্তি করে, তাদের ফাংশন এবং লোকেশনের উপর ভিত্তি করে। ক্লিয়ার? তাহলে ফাংশন, লোকেশন এবং তাদের ডায়ামিটারের উপর ভিত্তি করে আমরা এই নার্ভ ফাইবারগুলোকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এ ডেল্টা নার্ভ ফাইবার, আর একটা হচ্ছে সি নার্ভ ফাইবার। ক্লিয়ার? তাহলে দুইটা পাইছে, একটা হচ্ছে এ ডেল্টা আর একটা সি। সিতে সেন্টার, তার মানে কি এটা সেন্টারের দিকে থাকবে, একদম সেন্টারের দিকে, একদম ডিপ ডিপ জায়গায় কোনটা আছে? সেটা হচ্ছে এই জায়গাটা। এগুলো হচ্ছে কি একদম ভেতরের দিকে, একদম ভেতরের দিকে। তো সেন্টারলি আছে। তো এই সেন্ট্রালি যে এরিয়াটা, অর্থাৎ সেল রিচ জোন এবং এই যে নার্ভ প্লেক্সাস যেখানে আছে, এই নার্ভ প্লেক্সাসের এই জোনটাকে আরেকটা নামে আমরা ডাকতে পারি, সেটা হচ্ছে পাল্প কোর। কি বলা হয়? পাল্প কোর। কোর মানে কি? যে কোনো কিছু কোর মানে হচ্ছে একদম ভেতরের দিকে রিজন, সেটাকে আমরা কোর বলি। তো এই যে পাল্প কোর, এই যে উপরে থাকা যে সেল রিচ জোন, এই ইমিডিয়েটলি এই পোর্শনটুকুতে যেই নার্ভ ফাইবারগুলো পাবা, যে নার্ভ ফাইবারগুলো, সেগুলো হচ্ছে সি নার্ভ ফাইবার, সি ফাইবার হবে। ক্লিয়ার? আর পেরিফেরির দিকে, অর্থাৎ এই যে সেল ফ্রি জোন, বিশেষ করে এই অডন্টোব্লাস্টিক লেয়ার এবং এই ডেন্টিনাল টিবিউসে 1/3 পর্যন্ত যে নার্ভ ফাইবারগুলো পাবা, সেগুলো হচ্ছে এ ডেল্টা নার্ভ ফাইবার। ক্লিয়ার? তো এই জিনিসগুলা আমরা এখন একটা বইয়ে দেখব। সেই বইটার নাম হচ্ছে টেক্সট বুক অফ এন্ডোডন্টিক্স, নিশা গার্গ, 5th এডিশন। তো এখানে যে জিনিসটা বলছে যে হিস্টোলজি অফ ডেন্টাল পাল্প, হিস্টোলজিক্যালি আমরা 4টা ডিস্টিংক্ট জোনে ভাগ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে অডন্টোপ্লাস্টিক লেয়ার, যেটা একদম পেরিফেরির দিকে থাকে, একটু আগে আমরা বলছি। আর এটা হচ্ছে এরপরে ইমিডিয়েটলি নিচে যে জিনিসটা পাই, সেটা হচ্ছে সেল ফ্রি জোন। এরপরে জিনিসটা আমরা পাই, সেটা হচ্ছে সেল রিচ জোন। এরপরে হচ্ছে পাল্প কোর। ক্লিয়ার? পাল্প কোরটা একদম ভেতরের দিকে থাকে। আচ্ছা, তো এই জিনিসটাই এখানে বলছে যে আউটার থেকে একদম ইনারের দিকে আসলে সবার আগে আমি পেরিফেরিতে কি পাবো? অডন্টোপ্লাস্টিক লেয়ার পাবো। অডন্টোপ্লাস্টিক লেয়ার কি দ্বারা গঠিত? এই অডন্টোপ্লাস্টের সেল বডি দ্বারা গঠিত। ক্লিয়ার? তো সেল বডি দ্বারা গঠিত এই লেয়ারটাকে বলা হয় অডন্টোপ্লাস্টিক লেয়ার। ক্লিয়ার? তো এই অডন্টোপ্লাস্টিক লেয়ারে পরে আমরা কি পাবো? সেল ফ্রি জোন, অর্থাৎ এখানে কোনো সেল থাকবে না। স্পেসিফিক এই এরিয়াতে কোনো ধরনের কি থাকবে না? সেল থাকবে না। এর নিচে কি থাকবে? সেল থাকবে। কি সেল থাকবে? মূলত সবচেয়ে বেশি পরিমাণে থাকবে ফাইব্রোপ্লাস্ট। আর এর ইমিডিয়েটলি নিচে একদম পাল্প কোরের জায়গায় কি থাকবে? প্লেক্সাস থাকবে, নার্ভ প্লেক্সাস। তো এই জিনিসগুলো এখানে বলছে। আমরা আবার একটু দেখি। সেটা হচ্ছে অডন্টোপ্লাস্টিক লেয়ার। অলরেডি বলছি অডন্টোপ্লাস্টিক সেল বডি দ্বারা গঠিত হয়। বাট অডন্টোপ্লাস্টিক যে প্রসেস, যেগুলোকে টমস ফাইবার বলা হয়, সেগুলো তার পাল্পে থাকে না। সেগুলো কোথায় থাকে? ডেন্টিনের মধ্যে। এখানে কিছু কথা আছে প্রি ডেন্টিন, এগুলো সম্পর্কে একটু পরে আমরা বলতেছি। আর সেল ফ্রি জোনকে আবার আরেকটা নামে বলা হয় জোন অফ উইল। তো জোন অফ উইল যে কথা, সেল ফ্রি জোন একই কথা। তো এইখানে এটা মূলত কোথায় থাকে? এই যে অডন্টোব্লাস্টের নিচের এরিয়াতে, যেটা বলা হয় সাব অডন্টোব্লাস্টিক লেয়ার। এই যে এটা বলা হয় সাব অডন্টোব্লাস্টিক রিজিয়নে থাকে। ক্লিয়ার? এরপরে লেয়ারে আমরা কি পাইছিলাম? সেল রিচ জোন, যেখানে শুধু ফাইব্রোব্লাস্ট যে থাকে এমন না, এর পাশাপাশি আনডিফারেন্সিয়েটেড সেল, ম্যাক্রোফেজ, ক্যাপিলারি এগুলোও থাকবে। এবং সবার ভেতরে পাল্প কোর পাবা, যেটাকে সেন্ট্রাল জোন বলা হয়। এবং এখানে তুমি মূলত বিভিন্ন ধরনের নার্ভ প্লেক্সাস পাবো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই যে নার্ভ প্লেক্সাসের কথা আসার ফলে আমরা দুইটা নার্ভ ফাইবার পড়ছি, একটা এ ডেল্টা নার্ভ ফাইবার, একটা সি নার্ভ ফাইবার। ক্লিয়ার?
এখন এ ডেল্টা নার্ভ ফাইবার এবং সি নার্ভ ফাইবার সম্পর্কে এখন একটু দেখি আমরা। সেটা হচ্ছে ডেন্টাল পাল্পের মধ্যে যে নার্ভ ফাইবারগুলা থাকে সেটা বোথ সেন্সরিও হয়, আবার অটোনমিক নার্ভ ফাইবারগুলো হয়। এই যে নার্ভগুলা, এই যে ব্লাড ভেসেলসগুলা, এগুলো সবগুলো কই দিয়ে কিভাবে আসে? এগুলো আসে মূলত এই যে এপিক্যাল ফোরামেন দিয়ে। এপিক্যাল ফোরামেন ভাইয়া কোনটা? এপিক্যাল ফোরামেন হচ্ছে এই যে এখানে সিম্পল এই যে এপিক্যাল একটা মাইনিউট একটা ফোরামেনা আছে, যেটাকে এপিক্যাল ফোরামিনা বা এপিক্যাল ফোরামেন বলা হয়। এদিক দিয়ে আর্টেরিওলসগুলো ঢোকে, ব্লাড ভেসেলস ঢোকে, এদিক দিয়ে নার্ভ ঢোকে, এদিক থেকে আবার ভেইন বের হয়, এদিকে আবার লিম্ফেটিক ভ্যাসেলস ঢোকে। যত কিছু যাতায়াত পথ শুধুমাত্র একটাই, এর বাইরে আর কোনো যাতায়াত পথ নেই। ক্লিয়ার? এর বাইরে আর কোনো যাতায়াত পথ নেই। যত কিছু ঢুকুক, এটা নার্ভ ঢুকুক, ব্লাড ভেসেলস ঢুকুক, সব যাতায়াত করবে শুধুমাত্র এই সরু সরু এই ফোরামেনা দিয়ে, যেটা বলা হয় এপিক্যাল ফোরামিনা। ক্লিয়ার? তো এপিক্যাল ফোরামেনে দিয়ে মূলত এই নার্ভ ভেসেলস, ব্লাড ভেসেলস সবগুলো মানে এন্টার করে ভেতরে, পাল্পের ভেতরে। তো এই এপিক্যাল ফোরামেন দিয়ে এরা মূলত কি করবে, তোমার পাল্পের ভেতরে ইনারভেটেড করবে। তো এই যে এরা মূলত যে কাজটা করে, একটা নেটওয়ার্ক ফর্মেশন করে সেল রিচ জোনের পরে পাল্প কোর এরিয়াতে, সেইটাকে বলা হয় প্লেক্সাস অফ রাস্কাউ। ক্লিয়ার? এখন আমরা অলরেডি বলছি যে নার্ভ ফাইবারগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি। নার্ভ ফাইবারগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি তাদের ডায়ামিটারের উপর ভিত্তি করে, তাদের ভ্যালোসিটি অফ কন্ডাকশনের উপর ভিত্তি করে এবং ফাংশনের উপর ভিত্তি করে। এবং সেটার উপর ভিত্তি করে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতেছিলাম, একটা এ ফাইবার আর একটা হচ্ছে সি ফাইবার। এ ফাইবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এ ডেল্টা নার্ভ ফাইবার। ক্লিয়ার? আর এটা হচ্ছে সি ফাইবার। সিতে সেন্টার, মানে সেটা হচ্ছে সেন্টারের দিকে থাকবে। ক্লিয়ার? তো এখন এটার জন্য আমরা একটা বিষয় বুঝি। চলো, আমরা নার্ভ সম্পর্কে টুকটাক কম বেশি জানি, তাই না? নার্ভ ফাইবারকে আমরা একটু আগে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা এ ফাইবার বা এ ডেল্টা ফাইবার, আর একটা হচ্ছে সি ফাইবার। বাট এই নার্ভ ফাইবারগুলোকে আমরা আরেকটা ভিন্ন আঙ্গিকে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে মাইলিনেটেড আর হচ্ছে আনমাইলিনেটেড। তো এখানে মাইলিনেটেডের কথার ভিতরে মাইলিন কথাটা আছে, তাই না? এই মাইলিন কথাটা কি? মাইলিন মানে হচ্ছে শীত, শীত মানে হচ্ছে আবরণ, সহজ কথা। তা আনমাইলিনেটেডে ওই মাইলিন শীত বা আবরণটা থাকবে না। আর মাইলিন শীতের মধ্যে, মাইলিনেটেডের মধ্যে মাইলিন শীতটা থাকবে, সহজ কথা। এই পিকচারে তুমি দেখতে পারতেছো এই যে নিউরনগুলো তো তুমি চিনো, একটা সেল বডি থাকে, সেল বডির পাশে তোমার কিছু এক্সটেনশন থাকবে। তো এর মধ্যে কিছু এগুলোকে বলা হয় ডেনড্রাইট, আর এগুলোকে বলা হয় এক্সোন, যেটা প্রলম্বিত সবচেয়ে বেশি থাকবে। আচ্ছা, গেল। এখন এই ওপরে যে নার্ভটা, সেই ওপরের নার্ভের মধ্যে একজনে কোনো ধরনের মাইলিন শীত নাই, সুস্পষ্টভাবে দেখতেছো। বাট সেকেন্ড যে পিকচারটা, সেটাতে কি আছে? মাইলিনের শীত আছে। এখন এই মাইলিনটা গঠিত হয় মূলত সোয়ান সেল দ্বারা, এবং মাইলিন শীটটাকে বলা হয় ফ্যাটি ইনসুলেটিং লেয়ার। তো এখানে ফ্যাটি কথাটা কেন বলছে? ফ্যাটি কথাটা এই জন্যই বলছে যে এই লেয়ারটাই বা এই শীটটা মূলত গঠিত হয় ফ্যাটি সাবস্টেন্স দ্বারা। এর পাশাপাশি ফ্যাটি সাবস্টেন্স হিসেবে থাকে লিপিডের পাশাপাশি এখানে প্রোটিনও থাকে। ক্লিয়ার? এবং এটা কিন্তু একটি ইনসুলেটিং লেয়ার হিসেবে কাজ করে। ইনসুলেটিং লেয়ার মানে কি? মানে হচ্ছে যে এই যে মাইলিন শীট, এই একজনের যে অংশটুকু, যে পার্টটুকু আবৃত করে রাখবে, লেয়ার করে রাখবে, সেই অংশে কিন্তু আসলে কোনো নার্ভ কন্ডাক্ট হবে না, কোনো নার্ভের ইম্পালস কন্ডাক্ট হবে না। কিন্তু একটা জিনিস খেয়াল করছো কিনা, এই মাইলিনেটেড নার্ভ ফাইবারের মধ্যে এই যে মাইলিনের শীটটা কিন্তু কন্টিনিউয়াসলি নাই, কিছু দূর পরপর কিন্তু তোমার মাইলিন শীটটা নাই। মাইলিন শীটটা নাই যেসব এরিয়াতে মাইলিন শীটটা নাই, সেটাগুলো হয় নুড অফ র্যানবিয়ারের নুড বলা হয়, এগুলো তোমরা জানো। এই র্যানবিয়ারের নুডে যেহেতু তোমার ইনসুলেটিং লেয়ারটা নাই, সেজন্য নার্ভ ইম্পালসটা সালটেটরি মুভমেন্টের মাধ্যমে, অর্থাৎ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে কন্ডাক্ট হবে। অ্যান্ড ব্যাঙের মতো লাফিয়ে কন্ডাক্ট হলে এই নার্ভ ইম্পালসের যে কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টের যে ভ্যালোসিটি, সেটা বেশি হবে না কম হবে? অফকোর্স বেশি হবে। লাফায় চলতেছে, খুব দ্রুত চলবে, খুবই স্বাভাবিক। তার মানে এখানে ইম্পালসগুলো খুব দ্রুত ক্যারি হবে, এখানে পেইনের যে সেন্সেশন খুব দ্রুত ক্যারি হবে। সেজন্য বলা হয় যে মাইলিনেটেড যে নার্ভ ফাইবারগুলা, অর্থাৎ মাইলিনেটেড নার্ভ ফাইবারকে আমরা ইন্ডিকেট করতেছি এ ফাইবার বা এ ডেল্টা নার্ভ ফাইবার। এই ডেল্টা নার্ভ ফাইবারগুলা কিন্তু মাইলিনেটেড, অর্থাৎ মাইলিন শীত দ্বারা আবৃত। এবং মাইলিন শীত দ্বারা আবৃত থাকার কারণে কিছু দূর পরপর এদের কি আছে? নুড অফ র্যানবিয়ার রয়েছে। আর এই নুড অফ র্যানবিয়ার বরাবর নার্ভ ইম্পালসগুলা সালটেটরি অর্থাৎ জাম্পিংয়ের মাধ্যমে যেহেতু কন্ট্যাক্ট হয়, সেজন্য এদেরকে কন্ট্যাক্টের যে ভ্যালোসিটি সেটা অনেক বেশি থাকে। আর ভ্যালোসিটি থাকার কারণে এরা খুব ফাস্ট পেইন ক্যারি করতে পারে। এদের পেইনটা হয় খুব বেশি ফাস্ট, খুব বেশি, রিয়াকশন টাইমটা হয় খুবই কম, খুব দ্রুত পেইনের যে সেন্সেশনটা সেটা ক্যারি করতে পারে। ক্লিয়ার? তাহলে এই ডেল্টা নার্ভ ফাইবার হচ্ছে মাইলিনেটেড নার্ভ শীট।
অর্থাৎ মাইলিনেটেড নার্ভ ফাইবার। আর অপরদিকে যেটা আনমাইলিনেটেড সেটার মধ্যে কোনো ইনসুলেটিং লেয়ার নাই, অর্থাৎ এরা কিন্তু এভাবে জাম্পিং অর্থাৎ সালটেটরি মুভমেন্টের মাধ্যমে আসলে কি করতে পারবে না, নার্ভ ইম্পালস ক্যারি করতে পারবে না। সেজন্য এদের নার্ভ যে কন্ডাক্টিভ ভ্যালোসিটিটা সেটা হবে স্লো। ক্লিয়ার? সে এই জিনিসটাই আমরা এখন একটু দেখব। দেখো, আমরা অলরেডি বলছি যে সেন্সরি যে নার্ভগুলা সেগুলো মূলত মাইলিনেটেড থাকে, অর্থাৎ মাইলিন শীত দ্বারা আবৃত থাকে। মাইলিন শীত হচ্ছে ফ্যাটি সাবস্টেন্স, যেটা কিনা লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। আর যেটা আনমাইলিনেটেড সেটা কিন্তু কোনো ধরনের মাইলিন শীথ বা ফ্যাটি ইনসুলেটিং লেয়ার থাকে না, বাট তার একটা সিঙ্গেল লেয়ার অফ সোয়ান সেল দ্বারা আবৃত থাকে, এবং এগুলো তুমি সবচেয়ে বেশি পাবা অটোনমিক নার্ভাস সিস্টেমে। তাহলে সেন্সরি নার্ভাস সিস্টেমে পাবা মাইলিনেটেড, আর অটোনমিক নার্ভাস সিস্টেমে পাবা আনমাইলিনেটেড। আনমাইলিনেটেডে কি হয়, নার্ভ ইম্পালসগুলো খুব স্লোলি ক্যারি হয়, বাট মাইলিনেটেডে খুব ফাস্টলি ক্যারি হয়। কেন ফাস্টলি ক্যারি হয়? কারণ এরা সালটেটরি মুভমেন্ট করতে পারে। এটা কি করতে পারে? সালটেটরি মুভমেন্ট করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু আগে আরেকটা কথা বলছিলাম যে নার্ভ ফাইবারগুলোকে আমরা ডায়ামিটার এবং ভ্যালোসিটি অফ কন্ডাকশন কিন্তু অলরেডি বুঝে ফেলছো, কোনটার ভ্যালোসিটি বেশি হবে, কোনটার ভ্যালোসিটি কম হবে। যেটার মধ্যে মাইলিন শীট থাকবে সেটার ভ্যালোসিটি বেশি হবে ডিউ টু সালটেটরি মুভমেন্ট, বাট যেটার আনমাইলিনেটেড সেটার নার্ভ ইম্পালস ক্যারি করবে কি খুবই স্লোলি। আর এটা হচ্ছে ফাংশনটা আমরা একটু পরে বুঝবো। তো এখন এই যে এখানে একটা কথা বলছে যে ভ্যালোসিটির কথা বলছে, ভ্যালোসিটির কথা তুমি জানো, আর ফাংশনের কথা আমরা একটু পরে বুঝবো। এখন এই দুইটার উপর ভিত্তি করে আমরা মূলত কয়টা ভাগ করতেছি, এ ডেল্টা নার্ভ ফাইবার, আর এটা হচ্ছে তোমার সি ফাইবার। ক্লিয়ার? আচ্ছা, এখন এ ডেল্টা নার্ভ ফাইবারগুলার ডায়ামিটার থাকে বড়, আর সি নার্ভ ফাইবারগুলার ডায়ামিটার থাকে ছোট। এই যে লার্জেস্ট ডায়ামিটার থাকে কোথায়? এ ফাইবারে, আর স্মলেস্ট ডায়ামিটার থাকে সি ফাইবারে। তো এই জিনিসগুলাই আমরা একটু একটা ছকে দেখি, তাহলে আরও বেশি সুবিধা হবে। এই নার্ভ ফাইবারগুলো ফাস্টার, খুব দ্রুত কন্ডাক্ট করতে পারে, কারণ যেহেতু মাইলিন সিদ্ধার ইনসুলেটিং একটা লেয়ার থাকে, এবং কিছু দূর পর তোমার নোড অফ র্যানভিয়ার থাকে। ওই নোড অফ র্যানভিয়ার বরাবর জাম্পিং অর্থাৎ ব্যাঙের মতো লাফিয়ে সালটেটরি মুভমেন্টের মাধ্যমে যেহেতু নার্ভ ইম্পালস ক্যারি করে, সেজন্য এটাকে বলা হয় খুব ফাস্ট পেইন ক্যারি করতে পারবে। ঠিক আছে? ফাস্ট পেইন ক্যারি করতে পারে। এই পেইনের যে মানে নেচারটা হবে লোকালাইজড এবং শার্প ডেন্টিনাল পেইন হবে। লোকালাইজ মানে হচ্ছে সে দেখাইতে পারবে যে আমার এই দাঁতে সমস্যা, আমার এই দাঁতে ব্যথা করতেছে, সে ডিরেক্টলি এটা দেখাইতে পারবে। আর সি ফাইবারগুলা যেটা যে কোরে থাকে পাল্পের, সেটা যেহেতু আনমাইলিনেটেড সেজন্য এটা স্লোয়ার কন্ডাক্টিং ভ্যালোসিটি থাকে, এবং এর যে পেইনটা হয় খুব ডাল হয় এবং থ্রোবিং পেইন হয়। এখন আমরা পাল্পের ভাইটালিটি টেস্ট করার জন্য অনেক ধরনের টেস্ট করে থাকি। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টেস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল পাল্প টেস্টার। ইলেকট্রিক্যাল পাল্প টেস্টারে আমরা মূলত যে ইলেকট্রিক দেই, স্টিমুলেশনটা দেই, সেই স্টিমুলেশনটা এই ডেল্টা নার্ভ ফাইবারের ক্ষেত্রে খুব দ্রুত রেসপন্স করে। কেন? কারণ তাদের ট্রেসোল্ড লেভেলটা খুব লো। ক্লিয়ার? কিন্তু তুমি যদি সি নার্ভ ফাইবারের ক্ষেত্রে এই সেম জিনিসটা করো, তাহলে দেখবা যে একটু এই রিয়াকশনটা, এই স্টিমুলেটটা একটু স্লোলি হবে, কারণ তাদের ট্রেসোল্ড লেভেলটা অনেক হাই। তো এই জিনিসটা আমরা এখানে ছক আকারে দেখব। দেখো, আমরা অলরেডি বলছি এ ডেল্টা নার্ভ ফাইবারের ক্ষেত্রে ডায়ামিটারটা কি থাকবে? এ ডেল্টা নার্ভ ফাইবারের ক্ষেত্রে ডায়ামিটার থাকবে হচ্ছে লার্জ, আর সি ফাইবারের ক্ষেত্রে ডায়ামিটার থাকবে স্মল। এবং এ ডেল্টা নার্ভ ফাইবার হচ্ছে হাই কন্ট্যাক্ট ভ্যালোসিটি থাকবে, আর সি নার্ভ ফাইবারটা হচ্ছে স্লো। আর এ ডেল্টা নার্ভ ফাইবার থেকে মাইলিনেটেড, আর সিটা হচ্ছে আনমাইলিনেটেড। প্রত্যেকটা কথা বলা হয়ে গেছে। আর এ ডেল্টা নার্ভ ফাইবার যদি লোকালাইজড হয়, বাট সি নার্ভ ফাইবারটা নন লোকালাইজড হবে। এবং এদের লো ট্রেসোল্ড লেভেল থাকার কারণে খুব দ্রুত ইলেকট্রিক পাল্প যে টেস্টার সেটাতে খুব দ্রুত রেসপন্স করে, খুব দ্রুত স্টিমুলেটেড হয়। বাট ওই তুলনায় অত বেশি দ্রুত কিন্তু রেসপন্স করবে না সি নার্ভ ফাইবারগুলো। কেন? কারণ দ্য হাই ট্রেসোল্ড লেভেল। ক্লিয়ার? এবং যদি পেইনের কথা বলো, একদম শার্প লোকালাইজ পেইন বা কুইক পেইন, প্রিকিং পেইন হবে কোথায়? এ ডেল্টা নার্ভ ফাইবারে। বাট সি ফাইবারে হবে হচ্ছে তোমার ডাল, লিঙ্গারিং অথবা থ্রোবিং পেইন হবে। ক্লিয়ার? তো প্রত্যেকটা পার্থক্য বুঝে ফেলছো। এবার দেখো, আবার এ ডেল্টা নার্ভ ফাইবার কি মাইলিনেটেড হয় ম্যাক্সিমাম টাইমে, এবং এদের নার্ভ এন্ডিংগুলো ডেন্টিনা টিউবুস 1/3 পর্যন্ত এক্সটেন্ড করে, আমরা অলরেডি বলছি একটু আগে। এবং এতে খুব দ্রুত নার্ভ ইম্পালস ক্যারি করতে পারে, যার কারণে এদের পেইনের যে সেন্সেশনটা সেটা খুব শার্প হয়, খুব কুইক হয় এবং মোমেন্টারি টাইপের হয়। এবং যখন তুমি স্টিমুলেশনটা উঠেই নিবা, তখন কিন্তু এই পেইনটা আর থাকে না।
অর্থাৎ পেইনটা হচ্ছে টেম্পোরারি। পেইনটা হচ্ছে পুরাটাই নির্ভর করতেছে স্টিমুলেশন দিচ্ছ কি দিচ্ছ না সেটার উপর। ধরো একটা টুথের ওপর, একটা ভালনারেবল টুথের ওপর যদি তুমি একটা স্টিমুলেশন দাও, সেটা হিট হইতে পারে, সেটা কোল্ড হইতে পারে, সেটা প্রেশার হইতে পারে, যে কোনো টাইপের স্টিমুলেশন হতে পারে। সেই স্টিমুলেশনটা যদি যখন উঠায় ফেলবা তখন দেখবে যে পেইন হইতেছে না। এটা অনেকটা এরকম যে পেশেন্ট এসে কমপ্লেন করে যে আমার কিছু ঠান্ডা পানি খাইলে বা ঠান্ডা কিছু খাইলে দাঁতে শিরশির করে, হালকা একটু পেইন হয়। যখন ঠান্ডার খাওয়ার ইমিডিয়েটলি মুহূর্তে আমার এই সমস্যাটা হয়, বাট যখন আমি খাই না তখন কিন্তু একদম স্বাভাবিক। আবার দেখা গেছে যে সে যখন খাইতে যায়, খাওয়ার টাইমে যখন প্রেশারটা পড়ে চাবাচ্ছে তখন যায় ব্যথা করে, বাট নর্মালি খুব একটা ব্যথা করে না, নর্মালি কোনো পেইন হচ্ছে না। তার মানে কি সে যখন স্টিমুলেশন দিচ্ছে তখনই ব্যথা হচ্ছে, স্টিমুলেশন নাই তার মানে পেইনও নাই, টেম্পোরারি জিনিস। আর এটা হচ্ছে সিনার ফাইবার। সিনার ফাইবারটা যেহেতু আনমাইলিনেটেড, তো আর এর পাশাপাশি সেজন্য এটা কি হয়, স্লো কন্ডাকশন হয় এবং সেই সাথে হাই ট্রেসল্ট লেভেল থাকে এদের। এবং এদেরকে যদি তুমি স্টিমুলেটেড করতে হয় তাহলে ইন্টেন্স, খুব বেশি পরিমাণে তোমার কোল্ড দিতে হবে অথবা হট স্টিমুলেট দিতে হবে। খুবই স্বাভাবিক। ইন্টেন্স কথাটা কেন ইউজ করছে, কারণ এই যে এদেরকে স্টিমুলেটেড করার জন্য যথেষ্ট শক্তিশালী একটা স্টিমুলেশন দিতে হয়। কেন? কারণ তাদের হাই ট্রেসোল লেভেল থাকে। বাট এই ডেল্টা নার্ভ ফাইবার কিন্তু ওই ইন্টেন্স কোনো স্টিমুলেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এদের লো ট্রেসল লেভেল। ইলেকট্রিক পাল্প টেস্টার দিয়ে হালকা একটু দিলেই খুব দ্রুত এরা রিয়াকশন দিতেছে, খুব দ্রুত এরা স্টিমুলেটেড হয়ে যাচ্ছে। কেন? কারণ লোয়ার ট্রেসোল্টের কারণে, লো ট্রেসোল্টের কারণে। বাট হাই ট্রেসোল যাদের থাকে, সহ্য সীমা যাদের বেশি, তাদের ক্ষেত্রে কি হয়, ওই স্টিমুলেশনটা বেশি বেশি দিতে হয়, ইন্টেন্স পরিমাণ দিতে হয়। ক্লিয়ার? এবং এদের যে পেইনটা হবে সিনার ফাইবারের ক্ষেত্রে, সেটা হচ্ছে থ্রোবিং পেইন হবে। অলরেডি আমরা বলা হয়ে গেছে এসব। তো আশা করি বুঝতে পারছো যে এই ডেল্টা নার্ভ ফাইবার এবং সি ফাইবার নিয়ে, এগুলো নিয়ে তো কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে একটু পরে আমরা এই যে পালপাইটিসের সবচেয়ে মেইন কমপ্লেন হচ্ছে পেশেন্টদের যে আমার ব্যথা করে। দাঁতের ব্যথায় মানুষ এমন কেউ নাই যে ভুগে নাই। তো এই যে দাঁতের ব্যথা কেন হয়, কিসের জন্য হয়, কিভাবে হচ্ছে, কোন মেকানিজম হচ্ছে, এই পুরো হোল জিনিসটা তোমরা এখন পরিষ্কারভাবে বুঝতে পারবা। তো এখন আমরা তাহলে এই ডেল্টা নার্ভ ফাইবার বুঝে ফেলছি। তাহলে এই ডেল্টা নার্ভ ফাইবারগুলো মূলত সুপারফিশিয়ালি থাকে, বিশেষ করে এই অডন্টোপ্লাস্টিক, এই যে পেরিফেরির দিকে। এরা কোন পর্যন্ত এক্সটেন্ড করে? ডেন্টাল টিউবসও 1/3 পর্যন্ত। ক্লিয়ার? এবং এরা ফাস্ট পেইন ক্যারি করে এবং লোকালাইজ পেইন ক্যারি করে। বাট সি নার্ভ ফাইবারগুলা সেগুলো একটু ডিপ জোনের দিকে থাকবে এবং এরা স্লো পেইন ক্যারি করবে এবং নন লোকালাইজ পেইন হবে। তো আশা করি আমরা এর মাধ্যমে পাল্পের একদম হিস্টোলজি ইন ডিটেলসলি আমরা আলোচনা করে ফেলছি। তো এবার আমরা কিছু স্টিমুলেশন নিয়ে আলোচনা করব। তো স্টিমুলেশনের মধ্যে সর্বপ্রথম যে স্টিমুলেশনটা সেটা হচ্ছে থার্মাল স্টিমুলেশন। অ্যান্ড ভাই থার্মাল স্টিমুলেশন কীরকম হতে পারে? এটা হট স্টিমুলেশন হতে পারে, সেটা কোল্ড স্টিমুলেশন হতে পারে। ধরো সাপোজ তুমি কি খাচ্ছ, আইসক্রিম খাচ্ছ বা ঠান্ডা কোনো জিনিস খাচ্ছ, ঠিক আছে? ক্লিয়ার? তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কোল্ড স্টিমুলাস। তো যখন কোল্ড স্টিমুলাস দেওয়া হয় বা যে কোনো কিছু তাপমাত্রা যদি কমে যায়, তখন ওই ম্যাটারের কি হয়, কন্ট্রাকশন হয় না? আর যখন তুমি হিট দিবা তখন কি হবে, এক্সপানশন হবে। ক্লিয়ার? অর্থাৎ ঠান্ডায় কিন্তু জমে যায়, অর্থাৎ ভলিউমটা কন্ট্রাকশন হয়, বাট হিটে কিন্তু এটা এক্সপানশন হয়। ক্লিয়ার? হয়, এক্সপানশন হয় যে কোনো কিছু। তো কোল্ড স্টিমুলাস যখন দিবা তখন এই ভেতরে থাকা এই ডেন্টিনাল ফ্লুইডস, এখানে কি আছে, ডেন্টাল ফ্লুইডস আসতো, ডেন্টাল ফ্লুইডস, এই ফ্লুইডগুলোর না কন্ট্রাকশন হবে। এখন কন্ট্রাকশন হইলে কি সমস্যাটা হয় আমি সেটা বলি। তোমরা যদি ফ্রিজের মধ্যে একদম একটা বোতলকে একদম পরিপূর্ণভাবে মানে পানি ধারা ভরে ডিপ ফ্রিজে রাখা দাও, সেটা যখন এক জমে কঠিন হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তখন দেখবা যে বোতলের মুখটুক খুলে ফেলতেছে, এরকম অবস্থা। অর্থাৎ তাদের মুভমেন্টটা হচ্ছে আউটওয়ার্ড মুভমেন্ট। ক্লিয়ার? তাহলে কোল্ড স্টিমুলেশন যখন দিবা তখন ডেন্টিনাল ফ্লুইডসের কি হবে, আমরা কি বলতেছি, কোল্ড স্টিমুলেশন যখন দিবা তখন কি হবে, কন্ট্রাকশন হবে। কি হবে ভাইয়া? কন্ট্রাকশন। আর এই কন্ট্রাকশনের ফলে ডেন্টিনাল ফ্লুইডসের আউটওয়ার্ড মুভমেন্ট হবে। অর্থাৎ ডেন্টাল ফ্লুইডস বাইরের দিকে বের হয়ে আসতে যাবে। ক্লিয়ার? ডেন্টাল ফ্লুইডস কি হবে, বাইরের দিকে বের হয়ে আসতে চেষ্টা করবে, আউটওয়ার্ড মুভমেন্ট। বিপরীতে তুমি যদি হট স্টিমুলেশন দাও, হট স্টিমুলেশন দিলে সেটা কি করবে, ডেন্টিনাল, এই যে ভেতরে থাকা ডেন্টিনাল ফ্লুইডসগুলোর এক্সপানশন ঘটাবে। আর এক্সপানশন ঘটালে তার বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ ইনওয়ার্ড মুভমেন্ট হবে। কি হবে ভাই? ইনওয়ার্ড মুভমেন্ট হবে।
ক্লিয়ার? ইনওয়ার্ড মুভমেন্ট হবে, ইনওয়ার্ড মুভমেন্ট হবে। তো যেটাই হোক না কেন, ডেন্টিনাল ফ্লুইডসের তো মুভমেন্ট হচ্ছে, তাই তো? সেটা ইনওয়ার্ড হোক বা আউটওয়ার্ডই হোক বা যে কারণেই হোক, এটা থার্মালের কারণ হোক, অর্থাৎ কোল্ড স্টিমুলাসের কারণ হোক বা হট স্টিমুলাসের কারণ হোক, যেই কারণেই হোক না কেন, এই যে ভেতরে থাকা ডেন্টিনাল ফ্লুইডসের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের দরুন এখানে যেই সমস্যাটা হয়, এই যে এখানে এ ডেল্টা নার্ভ ফাইবারগুলো আছে না, এই ডেল্টা নার্ভ ফাইবারগুলো, এই ডেল্টা নার্ভ ফাইবারগুলোর উপর চাপ পড়ে, প্রেশার পড়ে। নার্ভ এন্ডিংয়ের উপর যদি প্রেশার দাও, তাহলে কি হবে? তোমার পেইন হবে, সহজ কথা পেইন সেন্সেশন হবে। আর এই পেইনটা যেহেতু এ ডেল্টা নার্ভ ফাইবার ক্যারি করতেছে, এ ডেল্টা নার্ভ ফাইবার যেহেতু মাইলিনেটেড নার্ভ ফাইবার সালটিটনি মুভমেন্ট ঘটায়, সেজন্য এদের কি হবে? খুব ফাস্ট পেইন হবে, খুব দ্রুত কন্ডাকশন করবে। পেইনের যে সেন্সেশনটা, নার্ভ ইম্পালসটা খুব দ্রুত কন্ডাকশন করবে, সেজন্য ফাস্ট সিভিয়ার শার্প পেইন হবে এবং লোকালাইজড পেইন হবে। পেশেন্ট দেখাইতে পারবে যে না, আমার এই দাঁতে শিশির করতেছে, এই দাঁতে ব্যথা করতেছে। ক্লিয়ার? এবং যখনই তুমি কোল্ড স্টিমুলাসটা উঠাই দিবা, যখনই তুমি হট স্টিমুলাসটা উঠাই দিবা, অর্থাৎ স্টিমুলাসটা যখন থাকবে না, পেন ও রিলিফ, পেন আর কোনো সমস্যা নেই, কোনো পেন নেই। অর্থাৎ পেনটা হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ স্টিমুলেশন দিছো 1-2 সেকেন্ড এরকম হবে, এরপরে সব ঠিক। ক্লিয়ার? আরেকটা কথা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে ধরো তুমি যে গ্লুকোজ খাও বা সুগার খাও বা চিনি জাতীয় এটা চকলেট খাইলা বা যে কোনো চিনি খাইলা। ক্লিয়ার? তো এই যে গ্লুকোজ বা সুগার, এগুলোকে বলা হয় ওএপি, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। কি বলা হয়? অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। তো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলগুলা প্রভাবে বা ইয়ার প্রভাবে মূলত যে হয় সেটা হচ্ছে ডেন্টিনাল ফ্লুইডসগুলোর আউটওয়ার্ড মুভমেন্ট হয়ে যায়। কি হয়? আউটওয়ার্ড মুভমেন্ট। তো এখানেও ডেন্টিনাল ফ্লুইডের মুভমেন্ট হচ্ছে। ডেন্টিনাল ফ্লুইডের যে কোনো মুভমেন্ট কী করবে? এ ডেন্টাল নার্ভ ফাইবারের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। যে কোনো ধরনের মুভমেন্টে কী করবে? ডেন্টাল ফ্লুইডসের মুভমেন্ট হওয়া মানে হচ্ছে ভেতরে থাকা এ ডেল্টা নার্ভ ফাইবারের উপর একটা প্রেশার ক্রিয়েট করা। এর ফলেও কিন্তু কী হবে? আবারও শার্প, সিভিয়ার, ফাস্ট লোকালাইজড পেইন মানে সেন্স করবে, মানে ফিল করবে পেশেন্ট। ক্লিয়ার? আবার দেখা গেছে যে কী হলো, যদি সাপোজ ধরো তোমরা অলরেডি অনেকে স্কেলিংয়ে প্লেসমেন্টে গেছো, তো তোমরা ওই যে ট্রিপল সিন্স চিনো, তাই না? ডেন্টাল চেয়ারে যে ট্রিপল সিন্সটা, সেখানে ইয়ার ব্লো দিই আমরা। ক্লিয়ার? ইয়ার ব্লাস্ট দিই বা ইয়ার ব্লো দিই। অথবা তুমি হ্যান্ডপিস তো চিনো হয়তো বা। তো এই হ্যান্ডপিসের সময়ও কিন্তু আবার ইয়ার ব্লোটা হয় বা পানির একটা ফ্লো হয়। তো এই যে এয়ার ব্লোর কারণে তুমি যে এখানে ধরো এটার ভিতরে কি আছে? তরল পদার্থ আছে। তুমি এর উপর বাতাস দিলা, বাতাসটা কি হবে? এই লিকুইডটাকে এদিক থেকে প্রেশারাইজ করে আলটিমেটলি এদিক থেকে বের করে দিবে, এভাবে বের করে দিবে। তাই এখানেও কিন্তু আউটওয়ার্ড মুভমেন্ট হচ্ছে এবং ডেন্টাল ফ্লুইডসের মুভমেন্ট হচ্ছে। এই ডেন্টাল ফ্লুইডসের মুভমেন্ট হওয়ার কারণে এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে এই ডেন্টাল নার্ভ ফাইবারের উপর। তখন কিন্তু পেশেন্ট একটা তোমার শার্প সিভিয়ার একটা পেইন অনুভব করতে পারে টেম্পোরারিলি, মানে ওই ওই পারফেক্ট ওই সময়। ক্লিয়ার? এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমরা যখন প্লেসমেন্টে মানে কাজ করি, সেটা হচ্ছে ধর একটা টুথ আছে। ক্লিয়ার? একটা টুথ, সেই টুথের তুমি কি করলে? এখানে ক্যারিস আছে, মানে গ্রস ক্যারিস আছে। তো পরবর্তীতে এই গ্রস ক্যারিসটা তুমি কি করবে? ক্যারিসটা রিমুভ করার মাধ্যমে, রিমুভ করে এখানে একটা ক্যাভিটি প্রিপেয়ার করবা। কারণ ক্যাভিটি কেন প্রিপেয়ার করবা? ক্যাভিটি প্রিপেয়ার করবা কারণ এখানে ফিলিং দিতে পারবা। ক্লিয়ার? যদি সেটা এই যে ক্যারিসটা যেহেতু একদম পাল্প পর্যন্ত যায় নাই, সেজন্য জাস্ট ক্যারিসটা রিমুভ করে হালকা একটা সাইজের মতো ক্যাভিটি প্রিপেয়ার করে আমরা এখানে একটা ফিলিং বা রেস্টোরেশন কিছু একটা দিয়ে দিলাম। ক্লিয়ার? তো যখন তুমি ক্যাভিটি প্রিপেয়ার করতেছো, তখন কিন্তু এনামেলের অংশ অনেকটুকু কাইটে ফেলতেছো, তাই না? উপরে থাকা এনামেলের অংশ কাটতেছো বা ডেন্টিনের কিছু অংশও কাটে ফেলতেছো। ধরো তুমি ডেন্টিনের অংশ কাটোই নাই, সমস্যা নাই, বাট ডেন্টিন তো এক্সপোজ হচ্ছে। তো ডেন্টিন এক্সপোজ হওয়া মানে কি? ডেন্টিনাল টিবিউসগুলো এক্সপোজ হয়ে যাবে। তো ডেন্টাল টিবিউস, এই যে ক্যাভিটির, ধরো এই যে এটা হচ্ছে প্রিপেয়ার ক্যাভিটি, এই প্রিপেয়ার ক্যাভিটির ইমিডিয়েটলি নিচে কি আছে? ডেন্টিনাল টিবিউসগুলো এক্সপোজ হয়ে গেছে। এখন এই ক্যাভিটির উপরে, এই ক্যাভিটিটাকে তুমি এখন ড্রাই করবা। ধরো তুমি এখানে জিআইসি, গ্লাস আয়নামার সিমেন্ট দিবা। তো গ্লাস আয়নামার সিমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আগে ক্যাভিটিটাকে একদম ড্রাই করে নিতে হবে। অ্যান্ড ড্রাই করার জন্য তুমি কী করলা? ওই যে হ্যান্ড পিসের যে ইয়ার ব্লোটা আছে না, বা দেখা গেছে এই ট্রিপল সেনের যে ইয়ার ব্লোটা, সেটা দিয়ে এখানে বাতাস দিলা। বাতাস দেওয়ার ফলে কী হবে? এখানে যে ডেন্টাল টিবিউসগুলো ছিল, সেই ডেন্টাল টিবিউসের ভেতরে ডেন্টাল ফ্লুইডের মুভমেন্ট হবে। এর ফলে পেশেন্ট ইনস্ট্যান্ট বলবে ব্যথা করতেছে, এগুলো বলবে। ক্লিয়ার? আবার দেখা গেছে যে ক্যারিসটা তোমার টুথটাকে ডিস্ট্রয় করতে 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 একদম ডেন্টিনটাকে এক্সপোজ করে দিছে। এখন ওই দাঁত দিয়ে যখন তুমি সুগার বা তোমার কোনো গ্লুকোজ বা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলগুলো খাবা, তখন কী হবে? ডেন্টাল ফ্লুইডসের আউটার মুভমেন্ট হবে, তখন দেখবে ব্যথা করতেছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে কথা। তো আলটিমেটলি তাহলে আমরা পাল্পের যে স্টিমুলেশনগুলো, কী স্টিমুলেশন বললাম? থার্মাল স্টিমুলেশন, একটা হচ্ছে কোল্ড আর একটা হচ্ছে হট, এর পাশাপাশি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস, আর একটা হচ্ছে ইয়ার ব্লাস্ট।
তো এই সবগুলোর কারণেই মূলত ডেন্টিনাল ফ্লুইডসের মুভমেন্ট হয়, আর যে কোনো ডেন্টিনাল ফ্লুইডসের মুভমেন্টের কারণে কী হবে, এই ডেল্টা নার্ভ ফাইবারের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে, এর ফলে তুমি একটা শার্প সিভিয়ার লোকালাইজ পেইন অনুভব করবা, যেটা কিনা টেম্পোরারি, অর্থাৎ স্টিমুলেশন উঠাই দিলে আর পেইনটা থাকবে না। তো এই যে শার্প ফাস্ট লোকালাইজ পেইন, এটাকে আমরা ডেন্টিনাল বা ডেন্টাল হাইপার সেন্সিটিভিটি বলতে পারি। তাহলে হাইপার সেন্সিটিভিটি পেইনগুলো ক্যারি করে কে, এ ডেল্টা নার্ভ ফাইবার। ক্লিয়ার? আর আমরা সি নার্ভ ফাইবারে তাহলে কী কাজ? সি নার্ভ ফাইবারের কাজ হচ্ছে পালপাইটিসের পেইন ক্যারি করা। এখন পালপাইটিস কী জিনিস? পালপাইটিস যে কোনো কিছুর আইটিস কথাটা শুনলেই তুমি বুঝবা যে ইনফ্লামেশন বুঝাইছে। তো পালপাইটিস মানে কি? পাল্পের ইনফ্লামেশন। এখন আমরা ফাইনালি পাল্পের ইনফ্লামেশন নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো এখন পালপাইটিস বিষয়টা যে ইনফ্লামেশন অফ ডেন্টাল পাল্প, এই জিনিসটা তোমরা অলরেডি জানো। আর প্রশ্ন হচ্ছে পাল্প কীভাবে ইনফেক্টেড বা কীভাবে ইনফ্লামেশন হইলো, বা পাল্প কীভাবে ইনফ্লামেশন হবে, তাই না? কারণ আমরা একটুকে শুরুতেই তো বলছি যে পাল্পটা যেহেতু একটা সফট স্ট্রাকচার, সেটা যেহেতু হাইলি প্রোটেক্টেড অবস্থায় থাকে, এর উপর একটা ভালো প্রোটেকশন আছে, একটা ডেন্টিনের প্রোটেকশন আছে, আবার অ্যানামেলের প্রোটেকশন আছে, বা এদিকে সিমেন্টামের প্রোটেকশন আছে। তো এত কিছু পরেও কীভাবে একটা পাল্প আসলে ইনফেক্টেড হইতে পারে? পাল্প বিভিন্ন কারণে ইনফেক্টেড হইতে পারে। সবচেয়ে কমন যে কারণটা সেটা হচ্ছে ক্যারিস। ধরো তোমার এই যে ক্যারিসটা যখন হইলো, হওয়ার পরে কী হবে? টুথের ডেকে হবে। তো ডেকে হইতে 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 এই ক্যারিসটা কিন্তু একটা সময় অ্যানামেল ভেদ করে, ডেন্টিন ভেদ করে তোমার অনেকটা পর্যন্ত ইভেন পাল্প চেম্বার পর্যন্ত চলে আসতে পারে। ক্লিয়ার? এই যে এক্সটেনশন পর্যন্ত, এই যে ক্যারিস, এই ক্যারিসের কারণে মাইক্রো অর্গানিজমগুলো খুব সহজে কী করতে পারে? এই পাল্পে ঢুকে যেতে পারে। ধরো তুমি এই যে ডেন্টিন পর্যন্ত আছে, বা ডেন্টিন পর্যন্ত থাকলেও তো এখানে ডেন্টিনের টিউবুস তো আছে, তাই না? তো ডেন্টিনের টিউবুস আছে। তো বা দেখা গেছে যে এখানে যে ক্ষয় করতে 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 উপরে যে প্রোটেক্টিভ ডেন্টিনের লেয়ার, সেটাও তো একদম পাতলা হয়ে গেছে। তো সব দিকেই সমস্যা। যখন তোমার এই যে পাতলা হয়, তখন তো তোমার এই যে উপরে পাল্পের উপরে স্পেসিফিক এই এরিয়াতে পাল্পের উপরে প্রোটেকশন তো খুব কম। তো তখন দেখা গেছে যে কোনো কিছু খাবারের কণা, বা এখানে খাবারের কিছু কণা জমলে, বা এখানে যে একটু চাপ পড়লে চাবানোর সময়, মাস্টিকেশনের সময়, তখন একটা তোমার প্রেশার, মেকানিক্যাল প্রেশারের ফলে, মেকানিক্যাল স্টিমুলেশনের ফলে এই যে পাল্পের যে টিস্যুগুলো সেটা ইরিটেটেড হয়। ক্লিয়ার? বিভিন্ন কারণে হইতে পারে। তো এই যে পাল্পের যে ইনফ্লামেশন, তা পাল্পের ইনফ্লামেশনের মোস্ট কমন যে কারণটা সেটা হচ্ছে ক্যারিস। তো ক্যারিসের মাধ্যমে ব্যাকটেরিয়া মূলত পাল্প পর্যন্ত এক্সটেন্ড করে, করার পর তোমার পাল্পকে ইনফ্লামেশন ঘটায়। ক্লিয়ার? শুধু কি ক্যারিস না, ক্যারিসের পাশাপাশি আরও কিছু কারণ আছে, যেমন ক্র্যাক টুথ সিনড্রোম। তবে এই যে এই ক্র্যাকের মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়া তোমার পাল্প পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। আবার দেখা গেছে যে আমরা অ্যাব্রেশনের কথা জানি। অ্যাব্রেশন অ্যাট্রিশন কিন্তু এক জিনিস না। অ্যাব্রেশন হচ্ছে এই যে সার্ভাইকাল, অর্থাৎ টুথের যে সিমেন্টো অ্যানামেল জাংশন, এগুলো এটা তো তোমরা জানো সিমেন্টো অ্যানামেল জাংশন কোনটা। এই যে এটা সিমেন্টো অ্যানামেল জাংশন, এটা টুথের সার্ভাইকাল এরিয়া বলা হয়। তো এই এরিয়াতে যদি অ্যাব্রেশন বা ক্ষয় হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যাব্রেশন বলি। তো অ্যাব্রেশনের কারণে কিন্তু কি হতে পারে? পাল্পটা ইরিটেটেড হতে পারে। আবার দেখা গেছে যে আমরা অ্যাট্রিশনের কথা চিনি, তাই না? তো অ্যাট্রিশন জিনিসটা কি? অ্যাট্রিশন হচ্ছে ধরো দাঁত যখন আমরা কামড়াই, তখন কিন্তু ইনসিজাল যে এজটা, ইনসিজাল এজ বড়, এর আগে আমরা অ্যাব্রেশন কোনটা বলছিলাম? অ্যাব্রেশন বলছিলাম সিমেন্টো অ্যানামেল জাংশন, অর্থাৎ সার্ভাইকাল এরিয়াতে ক্ষয় হইলে তখন সেটাকে অ্যাব্রেশন বলা হয়। আর ইনসিজাল এজ বা ইনসিজাল রিজ বা অক্লুসাল সার্ফেস বরাবর যদি ক্ষয় হয়, তাহলে সেটা বলা হয় অ্যাট্রিশন। ক্লিয়ার? যেমন ধরো টুথের হাইট কত ভালো ছিল আগে, আর ক্ষয় হইতে হইতে এখন টুথের হাইট গেছে কমে। কীভাবে কমছে? কারণ এই পোর্শনটুকু ক্ষয় হয়ে গেছে, এই পোর্শনটুকু ক্ষয় হয়ে গেছে। ক্লিয়ার? ফ্রিকশন, ঘর্ষণের ফলে। এর পাশাপাশি দেখা গেছে যে একটা টুথের ক্ষয় হয়ে গেছে, এই টুথের ডিকে হয়ে গেছে, ডিকে হওয়ার পর আমি এখানে ক্যারিসটা রিমুভ করলাম, ভালো কথা। রিমুভ করার পর এখানে একটা রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস দিলা বা ফিলিং দিলা, যেটাই হোক। তো এই রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস যদি অ্যাসিডিক হয়, অ্যাসিডিক সাবস্টেন্স থাকে, তাহলে কী হবে? তাহলে তোমার এই যে ডেন্টাল টিউবুস পথে সেই অ্যাসিডিক সাবস্টেন্সটা কিছু অংশ পাল্পে আসবে, এবং পাল্পে একটা কেমিক্যাল ইরিটেশন ঘটাবে। ক্লিয়ার? আবার দেখা গেছে যে পাল্প রিমুভ করার পরে এখানে যখন ক্যাভিটি প্রিপেয়ার করতেছো, ক্যাভিটি প্রিপেয়ার করার সময় আমরা যখন হ্যান্ড পিস ইউজ করি, আমরা রাউন্ড বার, তো রাউন্ড বারের ঘর্ষণে, ফ্রিকশনে যে একটা হিট জেনারেটেড হচ্ছে, সেই হিটের ফলে কিন্তু থার্মাল ইরিটেশন এই জায়গায় এক্সটেন্ড করবে। এর ফলেও কিন্তু পাল্পের একটা কী হতে পারে? ইনফ্লামেশন বা পাল্পের একটা ইরিটেশন হবে। ক্লিয়ার? তো আমরা মোটা দাগে বুঝতেছি যে পাল্প আসলে বিভিন্নভাবে ইনফ্লামেটেড হতে পারে। মোস্ট যে কমন কারণ সেটা হচ্ছে ক্যারিসের পাশাপাশি ক্যাভিটি প্রিপারেশনের সময় দেখা গেছে ব্যাকটেরিয়া কিন্তু এন্টার করতে পারে
অথবা পাল্পও কিন্তু ড্যামেজ হতে পারে ক্যাভিটি প্রিপারেশনের সময়। কীভাবে ড্যামেজ হয় আমরা একটু আগে বললাম, ব্রাউন বার দ্বারা যখন থার্মাল স্টিমুলেশন হয়, থার্মাল স্টিমুলেশনের মাধ্যমে পাল্প কিন্তু ইরিটেটেড, একটা সময় কিন্তু পাল্প ড্যামেজ হবে। এর পাশাপাশি ফ্র্যাকচার হয়ে গেলে অথবা ক্র্যাক টুথ সিনড্রোম থাকলে তখন এই ক্র্যাক পথে তোমার কী হতে পারে, ব্যাকটেরিয়াটা ওই পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। আবার থার্মাল ড্যামেজ তো আছেই, একটু আগে বলছে। আর কেমিক্যাল ড্যামেজ কীভাবে হয়, রেস্টোরেশন, অ্যাসিডিক রেস্টোরেশন থেকে। ক্লিয়ার? তাহলে আমরা মোটা দাগে এই পালপাইটিসের কারণগুলো এইগুলাকে আমরা হাইলাইট করতে পারি। তো প্রথম যে কারণ, মোস্ট কমন যেটা, সেটা সবার আগে বলতে হবে, সেটা হচ্ছে ডেন্টাল ক্যারিস। এরপরে যেই কথাটা আমরা বলবো সেটা হচ্ছে ট্রমাটিক এক্সপোজার। কোনো একটা ট্রমার কারণে পাল্প যদি এক্সপোজ হয়ে যায় তাহলে কিন্তু পালপাইটিস ডেভেলপ করতে পারে যদি ইমিডিয়েটলি চিকিৎসা না করা হয়। আবার দেখা গেছে যে ফ্র্যাকচার হইলে, ক্রাউনের ফ্র্যাকচার হয়ে গেলে বা কাপসের ফ্র্যাকচার হয়ে গেলে, এই ফ্র্যাকচার পথে বা দেখা গেছে ক্র্যাকড হয়ে গেলে, তখন ওই ক্র্যাক পথে তোমার ব্যাকটেরিয়া যখন পাল্প পর্যন্ত এক্সটেন্ড করে তখন সেটা পালপাইটিস ঘটায়। আবার থার্মাল ইরিটেশন বা কেমিক্যাল ইরিটেশনের কারণে কিন্তু পাল্প কী হতে পারে, তোমার পাল্পের ড্যামেজ হয়ে যেতে পারে। ক্লিয়ার? তো আশা করি এই যে পালপাইটিসের কথাটা বুঝছো। বাট সমস্যা হচ্ছে, পালপাইটিস হলে সবচেয়ে বেশি যে সমস্যা সেটা হচ্ছে দাঁতের ব্যথা। প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রচণ্ড ব্যথা কেন হয়? কেন হয়? এটার লজিক্যাল একটা কারণ আছে। কারণ হচ্ছে মূলত এই যে ভেতরে যে পাল্প থাকে, এই যে পাল্পটা কিন্তু বাইরে ডেন্টিন, বাইরে এনামেল, এগুলো কিন্তু একটা খুব হার্ড স্ট্রাকচার, রিজিড স্ট্রাকচার, তাই না? এগুলো কিন্তু একদম চারিদিকে প্রোটেক্টেড করে রাখে, একদম চারিদিকে প্রোটেক্টেড করে রাখে। ক্লিয়ার? আর ভেতরে কি আছে? সফট টিস্যু হিসেবে পাল্প আছে। তো এখন পাল্পের যদি তোমার ইনফ্লামেশন হয়, আমরা ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন জানি, তাই না? কার্ডিনাল সাইনের মধ্যে ইনফ্লামেশন হইলেই যে কোনো টিস্যুর কী হবে? সোয়েলিং হবে, টিউমর। কার্ডিনাল সাইনের মধ্যে একটা ছিল কি? টিউমর ছিল। টিউমর মানে কি? সোয়েলিং হবে। তো সোয়েলিং হলে তার ভলিউম বাড়বে, তার মানে সে এক্সপান্ড করবে, এক্সপানশন হবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ভেতরে সফট টিস্যুটা এক্সপানশন হচ্ছে ঠিকই, বাট ওপরে যে একটা লেয়ার আছে বা প্রোটেক্টিভ লেয়ার আছে, সেটা তো আর এক্সপানশন হবে না। সেটা তো রিজিড স্ট্রাকচার, সেটা তো রিজিড সলিড স্ট্রাকচার। কিন্তু ভেতরে সফট টিস্যু তো এক্সপানশন হইতেই আছে। তাহলে এর ফলে কী হবে? ভেতরে একটা প্রেশার তৈরি হবে না? তো এটাকে বলা হয় পালপাল প্রেশার। পাল্পের ভেতরে প্রেশার তৈরি হয়, সফট টিস্যুর প্রেশার তৈরি হয়। এখন এই প্রেশারটা গিয়ে পরে লাস্টলি যায় পরে কোথায়? এই নার্ভের উপরে। এই নার্ভ এন্ডিংয়ের উপরে ওই সফট টিস্যুটা আবার প্রেশার তৈরি করতে থাকে। কারণ প্রেশার তো আর রিলিফ হচ্ছে না। কারণ রিলিফ কীভাবে হবে? চারিদিকে তো প্রোটেক্টেড অবস্থায় আছে। চারিদিকে কি? একদম মারা, বদ্ধ ঘর। বদ্ধ ঘরের ভিতর কি আছে? একদম দম বন্ধ অবস্থা। তখন এই যে প্রচণ্ড লেভেলের পেইন হয়। তখন আমরা যে কাজটা করি, পেইনটা রিলিফের জন্য এখানে একটা ক্যাভিটি প্রিপেয়ার করে পাল্পটাকে আগে এক্সপোজ করি, কারণ যাতে করে ভেতরে থাকা ইনফ্লামেশনের যে প্রেশারটা, পাল্পার ইনফ্লামেশনটা, সেটা যেন রিলিফ হয়ে যায়। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা কারণ যে পাল্পটা চারিদিকে প্রোটেক্টেড অবস্থায় থাকার কারণে ভেতরে পাল্পের যদি ইনফ্লামেশনও হয়, তখন যদি সোয়েলিংও হয়, এক্সপানশন হয়, তাহলে এক্সপান্ডটা করতে পারে না রিজিড স্ট্রাকচারের কারণে, যার ফলে আলটিমেটলি নার্ভের উপর প্রেশার পড়ে। শুধু কি নার্ভের উপর প্রেশার পড়ে না, এর পাশাপাশি যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলোর উপরও কিন্তু প্রেশার ক্রিয়েট করে। আর এই সেগুলোর উপর প্রেশার ক্রিয়েট করলে এই ব্লাড ভেসেলসগুলো স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যায়। কারণ প্রশ্ন হচ্ছে স্ট্র্যাঙ্গুলেটেড কথাটা মানে কি? স্ট্র্যাঙ্গুলেটেড কথার মানে হচ্ছে শ্বাসরোধ, চেপে ধরা, কম্প্রেশন হওয়া। এই কথাটা তোমরা যখন সার্জারি ওয়ার্ডে যাবা দেখবা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া পড়াচ্ছে। স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, স্ট্র্যাঙ্গুলেটেড মানে কি? বডির এমন একটা পার্ট যে পার্টে কম্প্রেশন বা একটা প্রেশারের কারণে ব্লাড সাপ্লাইটা কাট অফ হয়ে যায়। তো এই সেম জিনিসটা এইখানেও ঘটবে। এখানে ব্লাড ভেসেলসগুলো একে অপরের সাথে স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যাবে। এর ফলে কি হবে? এখানে ব্লাড ভেসেলসগুলো কাট অফ হয়ে যাবে, ব্লাড সাপ্লাইটা কাট অফ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে গেছে, চারিদিকে যদি কোল্যাটারাল কোনো সার্কুলেশন থাকতো তাহলে তো ভালোই হতো, কিন্তু আনফর্চুনেটলি কোল্যাটারাল সার্কুলেশনও নাই। ব্লাড ভেসেলস ঢোকা এবং বের হওয়া রাস্তা একটাই, এপিক্যাল ফোরামেন। এর বাদে আর আশেপাশে কোনো তোমার ব্লাড সাপ্লাই নাই। তো যার কারণে আলটিমেটলি তোমার এখানে স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে ব্লাড সাপ্লাইটাও কি হয়ে গেল? কাট অফ হয়ে গেল। আবার নতুন করে যে আবার মানে নতুন করে যে কোল্যাটারাল আশেপাশে ব্লাড ভেসেলস এসে যে তাকে সাপোর্ট দিবে সেটারও কোনো উপায় নাই। তো যার কারণে সব মিলায় এই যে ভেতরে ব্লাড ভেসেলসগুলো কি হয়ে যায়? ব্লাড ভেসেলসের ভেতরে ব্লাডের অভাবে, নিউট্রিশনের অভাবে এই পাল্পের যে টিস্যুটা সেটা ডিজেনারেশন হয়, আলটিমেটলি নেক্রোসিসের দিকে আগায়। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন ঝামেলা পাল্পের ক্ষেত্রে। আর পাল্পের যে পেইন, এই যে পেইনটা কি টাইপের পেইন হয় এটা তোমরা অলরেডি জানো। ২ টা টাইপের পেইন হয়। একটা আছে শার্প, ফাস্ট, লোকালাইজড পেইন হয়, যেটা এখানে এ ডেল্টা নার্ভ ফাইবার দ্বারা ক্যারি হয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে ডাল পেইন, স্লো পেইন, থ্রোবিং পেইন। তো এটা হচ্ছে তোমার সি ফাইবার ক্যারি করে। তো
তবে এখানে একটা কথা আছে। কথা হচ্ছে পালপাইটিসের জন্য যে পেইনটাই হয় না কেন, সে পালপাইটিসের পেইন অলওয়েজ সিনার ফাইবার ক্যারি করবে। ক্লিয়ার? পালপাইটিসের পেইন অলওয়েজ তোমার সিনার ফাইবার ক্যারি করবে। যার কারণে পালপাইটিসের পেইনটা যেহেতু সিনার ফাইবার ক্যারি করতেছে এবং সিনার ফাইবার দ্বারা পেইনটা কিন্তু লোকালাইজড কোনো পেইন না। তো লোকালাইজড পেইন না হওয়ার কারণে যেই দাঁতের সমস্যা ওই দাঁত পেশেন্ট আসলে বলতে পারবে না। পেশেন্ট বলবে যে ধরো সাপোজ যেই চোয়ালের যে পাশে যেই দাঁতের সমস্যা, পেশেন্ট বলবে যে ওই পুরো চোয়ালটাই ব্যথা করে। উনি একদম ডিরেক্টলি দেখাইতে পারবে না যে এই দাঁতে ব্যথা। ক্লিয়ার? কেন? কারণ এই সি নার্ভ ফাইবার পালপাইটিসে পেইন ক্যারি করে। আর আমরা জানি সি নার্ভ ফাইবারটা হচ্ছে নন লোকালাইজড। ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ যেই দাঁতে হবে সেই দাঁতটা যে কোয়াড্রেন্টে আছে সেই পুরো কোয়াড্রেন্টটা বা পুরো ওই পুরো সাইডটাই আসলে ব্যথা করবে। এর পাশাপাশি রেফার পেইন তো আসতেই, ওটা খুবই রেয়ার, বাট রেফার পেইনও করতে পারে, যেমন ইয়ারের দিকে আসতে পারে। তো যেটাই হোক, এখন আমরা পালপাইটিসের বিষয়টা অলরেডি বুঝে ফেলছি যে পালপাইটিস কী কী কারণে হয় এবং পালপাইটিসের পেইনটা আসলে কেন হয়। আর যদি পালপাইটিসের ট্রিটমেন্টটা যদি না করা হয় তাহলে আলটিমেটলি এটা কি হয় দেখো, পালপাইটিসের পরে আর একটা সময় পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস হবে। অর্থাৎ এই পেরিএপিক্যাল ফোরামেন দিয়ে এই যে ইনফেকশনটা বা ইনফ্লামেশনটা আস্তে আস্তে এক্সটেন্ড করার মাধ্যমে এই জায়গায় একটা লেশন তৈরি করে ফেলবে। এটা বলা হয় পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস। ক্লিয়ার? আস্তে আস্তে বোন ডিস্ট্রাকশন করবে, আরও অনেক কমপ্লিকেশন আছে। আমরা এই যে পালপাইটিসের যে সিকুয়েলি সেই লেকচারে আমরা ভালো মতো এই বিষয়টা নিয়ে আলোচনা বা ডিসকাস করব। তো এবার চলে আসি আমরা পালপাইটিস তাহলে কি জিনিস সেটা অলরেডি জানো যে পালপাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য পাল্প, এবং পাল্পে কেন পেইন হয় সেটাও তোমরা অলরেডি বুঝে ফেলছো, এবং পাল্পের যে পেইনের টাইপটা সেটাও বুঝে ফেলছো যে পেইনটা হবে নন লোকালাইজড একটা পেইন, যেহেতু পালপাইটিসের পেইন ক্যারি করতেছে সি নার্ভ ফাইবার। এবং একই সাথে পালপাইটিস কেন হয়, কারণগুলা কি কি? মোস্ট কমন কারণ হচ্ছে ক্যারিস, এর পাশাপাশি আরও অনেক কিছু আছে, ওগুলো সম্পর্কে আমরা আলোচনা করে ফেলছি। এখন আমাদের লাস্ট টপিক যেটা হচ্ছে টাইপস অফ পালপাইটিস। এই পালপাইটিস কী কী টাইপের হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং প্রত্যেকটা টাইপসে ইন ডিটেলস আলোচনা করবো আমরা। তো টাইপস অফ পালপাইটিস পড়ার আগে তোমাদের একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা শুরুর দিকে যখন পাল্পের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে পড়ছিলাম তখন কিন্তু আমরা কিছু টাইপের ডেন্টিন দেখতেছিলাম। ডেন্টিনটা কি? এই যে উপরে যে লেয়ারের ডেন্টিনটা সেটাকে বলা হয় ম্যান্টল ডেন্টিন, এটাকে কি বলা হয়? ম্যান্টল ডেন্টিন। আর এর পরের লেয়ারটাকে বলা হয় সার্কামপালপার ডেন্টিন। আর এই যে ডেন্টাল টিবুসগুলোর মাঝখানে পিঙ্ক কালার যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে প্রি ডেন্টিন। তো এই যে এই ডেন্টিনগুলা মেন্টাল ডেন্টিন কীভাবে আসছে বা পালপার ডেন্টিন কীভাবে আসছে, এই ডেন্টিন সম্পর্কে একটা একদম বিস্তারিত একটা ডেমো ক্লাস দেওয়া আছে আমাদের বিডিএস এর ইউটিউব পেজে, ইউটিউব চ্যানেলে। তো আমরা এই ক্লাসটারও ডেসক্রিপশন বক্সে ওইটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। এর পাশাপাশি অরাজিনিয়াসে আমাদের টুথের যে ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাইয়ের উপর ডেডিকেটভাবে দুইটা ক্লাস অলরেডি আছে, তো ওইটাও তোমরা একটু দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য আরও বেশি সুবিধা হবে যে নার্ভ সাপ্লাইগুলো কীভাবে কাজ করতেছে বা ব্লাড সাপ্লাইগুলো কই থেকে আসলো। তো এগুলো নিয়ে আর একটু ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এবার আসি আমরা টাইপসের ক্ষেত্রে। একটা জিনিস সবসময় চিন্তা করে যে টাইপস কিসের টাইপস, এটা পালপাইটিসের টাইপস। তো পালপাইটিস মানে কি? পালপের ইনফ্লামেশন। অ্যান্ড ইনফ্লামেশন তার হুট করে হয় না, ইনফ্লামেশন তো একটা সিকোয়েল অনুসারে হবে, তাই তো? তো সবার প্রথমে সাপোজ ধরো একটা ক্যারিস হয়েছে, অল্প পরিমাণ ক্যারিস, খুব একটা গ্রস ক্যারিস না। এই অল্প পরিমাণ ক্যারিস হওয়ার কারণে টুথের ডিকে হয়েছে, ক্ষয় হয়েছে। তো ক্ষয় হয়ে দেখা গেছে অ্যানামেল সার্ফেস ক্ষয় হতে পারে, খুব বড় যে দেখা গেছে ডেন্টিন ক্ষয় হতে পারে, বাট পাল পর্যন্ত কিন্তু এখনও যায় নাই, যেহেতু আমরা বলতেছি এটা মাইনর ক্যারিস। তো মাইনর ক্যারিস হওয়ার কারণে পাল পর্যন্ত কিন্তু এখনও যায় নাই, ক্যাভিটি বা টুথের একটু ক্ষয় হয়েছে, সেটাও খুব মাইনর। ক্লিয়ার? তো এই অবস্থায় অবশ্যই ক্ষয় হোক, যতটুকুই ক্ষয় হোক, বাট উপরে যে পাল্পের উপরে যে প্রোটেকশনের লেয়ারটা সেটা তো কিছুটা থিন হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে, তাই না? তো পাতলা হইলে সেটা কি আগের মতো যখন একদম হেলদি ছিল ওই অবস্থার মতো কিন্তু পাল্পকে প্রোটেকশন দিবে না, খুবই কমন সেন্স, খুবই স্বাভাবিক। এই থিকনেসটা যখন কমে যাবে, এই স্পেসিফিক এই বরাবর যখন থিকনেসটা কমে যাবে, তখন কিন্তু আগের থেকে প্রোটেকশনের যে অ্যাবিলিটি সেটা কিন্তু কমে যাবে। এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের স্টিমুলেশন দ্বারা কিন্তু খুব সহজে এই পাল্পটা কিছুটা ইরিটেটেড হয়ে যায়। এই যে পাল্প যখন ইরিটেটেড হয়ে যায়, এখনও কিন্তু ফুললি ইনফ্ল্যামেশন হয় নাই, ফুললি ইনফ্ল্যামেটেড হওয়ার আগে পাল্পটা শুরুতে আগে ইরিটেটেড হয়ে নেয়। ক্লিয়ার? ইরিটেটেড হয় নাই, কেন ইরিটেটেড হয়ে নেয়? কারণ শুরুতেই তো আর ক্যারিসটা একটু গ্রস ক্যারিস থাকে না, শুরুতে তো আর ক্যারিসটা পাল পর্যন্ত এক্সটেন্ড করে না, শুরুতে ক্যারিসটা থাকে অল্প। এই অল্প ক্যারিসের জন্য অল্প টুথের ডিকে হবে, আর অল্প টুথের ডিকে হওয়ার কারণে ওপরে একটা মিনিমাম একটা প্রোটেকশনের লেয়ার থাকে পাল্পের ওপর। তো যদিও এটা মিনিমাম, কিন্তু এটা কিছুটা হলেও প্রোটেকশন দেয়। তো যার কারণে একদম ফুললি কিন্তু এখনও পালপাইটিস ডেভেলপ করে নাই, বাট পালপাইটিসের ঠিক আগ মুহূর্তের অবস্থা। ক্লিয়ার?
অর্থাৎ এই অবস্থায় মাইনর ক্যারিস থাকবে। ক্লিনিক্যালি তুমি এক্সামিনেশন করলে দেখবে যে মাইনর একটা ক্যারিস, খুব ছোট একটা ক্যাভিটি, যে ক্যাভিটিটা কি করতেছে, অ্যানামেলকে ক্ষয় করছে, অথবা অ্যানামেলকে ক্ষয় করে ডেন্টিনের কিছুটা পোর্শন ক্ষয় করে ফেলছে। তখন ওই অবস্থায় পাল্পে কি হচ্ছে, হালকা ইরিটেশন হচ্ছে। আর পাল্পে ইরিটেশন হইলে পেন, অবশ্যই পেন ফিল করবে পেশেন্ট। আর এই পেনের যে টাইপটা, সেই পেনের টাইপ হবে শার্প পেন, শার্প পেন হবে। এবং এই পেনটা কিন্তু স্পন্টেনিয়াস না। স্পন্টেনিয়াস মানে কি? স্পন্টেনিয়াস মানে হচ্ছে এটা আপনা আপনি হবে না, সবসময় হবে না। এটা তখনই হবে যখন তুমি স্টিমুলেশন দিবা। কি দিবা? স্টিমুলেশন। তুমি যদি স্টিমুলেশন দাও তাহলে এটা পেইন হবে। আর যে পেইনটা হয়, সে পেইনটা হয় শার্প পেইন। কি হয়? শার্প পেইন। পেইনটা কি হবে? শার্প পেইন। ওকে, না। আর তুমি যদি ওরাল এক্সামিনেশন, ক্লিনিক্যালি এক্সামিনেশন করে দেখো, তাহলে দেখবে যে মাইনর ক্যারিস থাকবে। এখানে কি থাকবে? মাইনর ক্যারিস, মাইনর ক্যারিস, মাইনর ক্যারিস থাকবে। গেলো। এখন এই যে শার্প পেইন, যেটা কিনা একটু কোনো স্পন্টেনিয়াস না, এটা স্টিমুলেশনের উপর নির্ভর করতেছে। এখন কোন টাইপের স্টিমুলেশন? মোস্টলি যে জিনিসটা করে, সবচেয়ে ইফেক্ট করে, সেটা হচ্ছে কোল্ড স্টিমুলেশন। দেখা গেছে ঠান্ডা কিছু খাইতে গেছে, একটু ব্যথা করতেছে ওই মুহূর্তে। যখন ঠান্ডা ফুডটা যখন মুখ থেকে নিয়ে যাবে, তখন দেখবে যে আর পেন নেই। যখন স্টিমুলেশনও নাই, পেনও নাই। তার মানে টোটালটা নির্ভর করতেছে স্টিমুলেশনের উপর। স্টিমুলেশন আছে, পেইন আছে, স্টিমুলেশন নাই, পেইন নাই, এরকম টাইপের। ক্লিয়ার? এখন শুধুমাত্র কোল্ড যে পেইনের কারণ হয়ে দাঁড়ায় এমন না, এর পাশাপাশি হিট, তুমি যে হিটও দাও তখনই কিন্তু কিছুটা পেইন করবে। আবার দেখা গেছে আমরা আরও যে পাল্পের যে ভার্টিলিটি টেস্টগুলো করি, যেমন ইলেকট্রিক পাল্প টেস্টার, তো ইলেকট্রিক পাল্প টেস্টারের সময় কিন্তু এটা খুব সহজে, খুব দ্রুত রেসপন্স করে। অর্থাৎ লো লেভেল অফ কারেন্ট দিলেই খুব তাড়াতাড়ি এটা করবে, রেসপন্স করবে। খুবই স্বাভাবিক, কারণ মাইনর ক্যারিস হয়েছে ঠিক আছে, বাট এখানে তো উপরে যে প্রোটেকশনের লেয়ারটা, এই প্রোটেকশন লেয়ার তো কমে গেছে, তাই না? তো প্রোটেকশন লেয়ার কমে গেলে তুমি যেখানে পাল্পে যে পাল্পের যে ইলেকট্রিক টেস্টার দিয়ে যখন লো লেভেল অফ কারেন্ট দিবা, তখন কিন্তু এই যে পেরিফেরিতে এই যে পেরিফেরিতে কি থাকে? ডেন্টিনাল টিউবস থাকে না? ডেন্টিনাল টিউবস থাকে না? এই ডেন্টিনাল টিউবসের মধ্যে কি থাকে? এল ডেল্টা নাইফ ফাইবার। আর এই ডেল্টা নাইফ ফাইবারে কি থাকে? লো থ্রেশহোল্ড লেভেল থাকে। এই কিছুক্ষণ আগে পড়াইছি এগুলা। লো থ্রেশহোল্ড লেভেল থাকার কারণে অল্প কারেন্টে এরা কি হবে? স্টিমুলেটেড হয়ে যাবে। খুবই স্বাভাবিক। তো এটা বুঝতেই পারছো। আর এর পাশাপাশি এই যে তুমি পাল্পের ভেতরে দেখবে যে কন্ডিশনটা এমন যে আমরা যদি ক্যারিসটাকে রিমুভ করে ফেলাই, মাইনর ক্যারিসটা, তো এটা আর পুনরায় আবার হেলদি হয়ে যাবে। পুনরায় কি হয়ে যাবে? এবার হেলদি হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে পাল্প হাইপারিমিয়ার মানে ইয়াটা। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে পাল্প হাইপারিমিয়া। হাইপারিমিয়া, পাল্প হাইপারিমিয়া হচ্ছে ইমিডিয়েট আগের অবস্থা আর কি। কিসের আগে? ইনফ্লামেশন। তুমি বা পাল্পের যে ইনফ্লামেশন, যেটাকে বলা হয় পালপাইটিস। তো পালপাইটিসের ইমিডিয়েটলি আগে মূলত পাল্পের ইরিটেশন হয়, ইরিটেশনের পরে পাল্প হাইপারিমিয়া ডেভেলপ করে। পাল্প হাইপারিমিয়ার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফোকাল ফোকাল রিভার্সিবল। রিভার্সিবল কথাটা কেন বলছি? কারণ আমরা একটু আগে বলছি যে আমি যদি ক্যারিসটা রিমুভ করে দিই এখান থেকে, তাহলে কিন্তু এই পাল্পটা আবার পুনরায় হেলদি অবস্থায় ফিরে আসবে। সেজন্য এটাকে রিভার্সিবল। তা ফোকাল রিভার্সিবল পালপাইটিস, তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিভার্সিবল পালপাইটিসের একটা টাইপ। ক্লিয়ার? আশা করি পাল্প হাইপারেমিয়াটা বুঝতে পারছো। তাহলে এই পাল্প হাইপারেমিয়ার ক্ষেত্রে আমরা কোনো দিন পালপেক্টমি করব না। পালপেক্টমি মানে কি? পালপেক্টমি মানে হচ্ছে, এখানে একটা টার্ম পাবা, দেখো, পালপেক্টমি, টেকটমি। এই যে আরেকটা টার্ম পাবা তোমরা পরবর্তী শ্রেণীতে, সেটা হচ্ছে পালপোটমি। পালপোটমি। তো পালপেক্টমি মানে কি? পালপেক্টমি হচ্ছে একটা নন ভাইটাল, কি বললাম? নন ভাইটাল পাল্প থেরাপি বলা হয় এটাকে। তাই নন ভাইটাল মানে কি? নন ভাইটাল মানে হচ্ছে ওই টুথটা নন ভাইটাল, অর্থাৎ ওই টুথের পাল্পটা ন্যাক্রোস্ট হয়ে গেছে, পুরো মরে গেছে, সহজ কথা। পাল্পটা ইনফেক্টেড, ফুললি ইনফেক্টেড। ঠিক আছে? হয় ন্যাক্রোস থাকবে, না হয় ইরিভার্সেবল পাপাইটিস হয়ে যাবে। অর্থাৎ পাল্পের ইনফ্লামেশন এমনভাবে হয়েছে যে তুমি পুনরায় আবার হেলদি অবস্থায় ফিরে নিয়ে আসতে পারবে না। তখন ওই যে ওই ইরিভার্সেবলি ইনফেক্টেড পাল্পটা ওইখানে রাইখা কোনো লাভ আছে? কোনো লাভ নেই। অথবা ন্যাক্রোস পাল্পটা ওইখানে রাইখা কোনো লাভ নাই। এটা যদি এখানে থাকে, উল্টা আরও বেশি ক্ষতি করবে। এই পালপাইটিসের যদি আনট্রিটেড থাকলে এটা একটা সময় দেখা গেছে যে এটা পেরিএপিক্যাল যে এরিয়াটা সেখানেও এক্সটেন্ড করবে। কিভাবে করবে? যে এপিক্যাল ফোরামেন তো আমরা চিনি। এপিক্যাল ফোরামেন দিয়ে ওই ইনফ্লামেশনটা চলে যাবে পেরিওডন্টাল লিগামেন্ট স্পেসে, তখন যাবে ওইখানে যা পেরিওডন্টাইটিস ঘটাবে। তার এটা সিকুয়েল আরও ভয়ঙ্কর। তো সেজন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে পালপেক্টমি করি বাচ্চাদের ক্ষেত্রে, ডেসিডিয়াস টিথের ক্ষেত্রে। আমরা মেনলি যে জিনিসটা করি পালপেক্টমিতে, এই যে পাল্পের ভেতর থেকে, অর্থাৎ পাল্প চেম্বারটা আগে ওপেন করি ক্যাভিটি প্রিপারেশনের মাধ্যমে, অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশনের মাধ্যমে। এর ফলে আমরা পরে ন্যাক্রোস পাল্প অথবা ইরিভার্সিবলি তোমার যে পালপাইটিস হয়ে গেছে যে পাল্পটা,
সেটা আমরা একদম ফুললি রিমুভ করে নিয়ে আসি। অর্থাৎ আমরা তো পাল্পের ২ টা পোরশন জানি। একটা কর্নাল পাল্প আর হচ্ছে রেডিকুলার পাল্প। অর্থাৎ রুট ক্যানেলের ভেতরে যে পাল্প থাকে সেটাকে রেডিকুলার পাল্প বলা হয়। আর চেম্বার বরাবর যেটা থাকে সেটা হচ্ছে কি? কর্নাল পাল্প। তো কর্নাল পাল্পও থাকা যাবে না, আবার কি রেডিকুলার পাল্পও থাকা যাবে না। মানে একদম পুরা ফুল পাল্প মুক্ত একটা টিথ। মানে ভেতরে কোনো নন ভাইটাল টুথ রাখবোই না। তখন সেটাকে বলা হয় পাল্পেক্টমি। আর পাল্পোটমি জিনিসটা কি? পাল্পোটমি জিনিসটা হচ্ছে পাল্পোটমিকে বলা হয় ভাইটাল পাল্প থেরাপি। ভাইটাল পাল্প থেরাপি মানে কি? পাল্পটা এখনও ভাইটাল, বাট করোনাল পোর্শনটা সেটা ইনফেক্টেড হয়ে গেছে। বাট রেডিকুলার পাল্প কিন্তু ভালো আছে। তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে পাল্পের ওই যে করোনাল যে পোর্শনটা, সে করোনাল পোর্শনের পাল্পটাকে আমরা কেটে নিয়ে আসি। অর্থাৎ আমরা যদি এই পিকচারে দেখাই, যখন তুমি শুধুমাত্র এই করোনাল পাল্পটাকে কেটে নিয়ে আসবা বা করোনাল পাল্পের অল্প একটু অংশ কেটে নিয়ে আসবা, তখন সেটাকে বলা হয় পাল্পোটমি। পোটমি, ঠিক আছে, ক্লিয়ার? আর যখন পুরোটা একদম রেডিকুলার পাল্প সহ পুরাটা যখন নিয়ে আসবা, তখন সেটাকে বলা হয় পাল্পেক্টমি। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে তুমি পাল্পেক্টমি করার কোনো দরকার নাই। ইভেন পাল্পোটমিও করার দরকার নাই। এই ক্ষেত্রে যে সিম্পলি যে কাজটা করবা, মাইনর ক্যারিসটা এখানে উঠায় দিবা। উঠায় এই জায়গায় যে একটু ক্যারিস এখানে যে একটা ডিকে হয়ে গেছে না, এখানে ক্ষয় হয়ে গেছে। এই ক্ষয়ের জায়গায় তুমি একটা কি করে দিবা? রেস্টোরেশন দিয়ে দিবা। ক্লিয়ার? রেস্টোরেশন দিয়ে দিবা মানে ফিলিং দিয়ে দিবা, সহজ কথা। আচ্ছা, গেল। তো আমরা পাল্প হাইপারেমিয়া জিনিসটা বুঝে ফেলছি। আচ্ছা, এখন ধরো কেউ একজন এই মাইনর একটু ক্যারিজ দেখে খুব একটা পাত্তা দিল না, খুব একটা গুরুত্ব দিল না। ঠিক আছে? ওই যে মাঝে, মাঝে একটু পেইন হয়, পেইন তো হয় সবসময় তো আর হচ্ছে না। যখন সে ঠান্ডা খাবার খাচ্ছে তখনই হচ্ছে। তাও খুব সাথে, সাথেই দেখা গেছে যে এটা পেইনটা রিলিফ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। তো এই জন্য খুব একটা গুরুত্ব দেয় না। গুরুত্ব না দেওয়ার কারণে কি হবে? একটা সময় দেখা গেছে ক্যারিজটা আরও ডিপলি এটা ডিপলি প্রোগ্রেস করবে। ক্লিয়ার? ডিকে মানে টুথের যে ক্ষয়টা সেটাও আস্তে, আস্তে বাড়তে থাকবে। যত বাড়বে তত ওই পাল্পের উপরে ডেন্টিনের যে প্রোটেকশনটা, সেই প্রোটেকশনটা আস্তে, আস্তে কমতে থাকবে। ক্লিয়ার? কমতে, কমতে একটা সময় দেখা গেছে যে এই পাল্প হাইপারিমিয়া ইরিটেশন থেকে একটা সময় পাল্পের ইনফ্লামেশন হয়ে যাবে। যেটাকে আমরা কি নামে রাখতেছি? পালপাইটিস নামে রাখতেছি। অর্থাৎ মাত্র পাল্পের ইনফ্লামেশন ডেভেলপ করা শুরু করলো। ক্লিয়ার? তো এই অবস্থায় মূলত পাল্পের যে ইনফ্লামেশন সেটাকে আমরা কি বলি? রিভার্সিবল পালপাইটিস। ক্লিয়ার? এখন রিভার্সিবল পালপাইটিসটাও কিন্তু ওই সেম ওই পাল্প হাইপারেমিয়ার মতোই। অর্থাৎ এটাও কিন্তু স্টিমুলাস মিডিয়েটেড নন লোকালাইজড পেইন হবে। কি বললাম? স্টিমুলাস মিডিয়েটেড। আবার বলি আমরা, দেখো, স্টিমুলাস মিডিয়েটেড কেন? স্টিমুলাস কথাটা কেন বললাম? স্টিমুলাস মিডিয়েটেড অর্থাৎ স্টিমুলেশন যখন দিবা তখন ব্যথা করবে। সব সময় ব্যথা করবে না, শুধুমাত্র স্টিমুলেশন দিলে ব্যথা করবে। সেই স্টিমুলেশন হইতে পারে সে খাওয়ার সময় ব্যথা করতেছে, অথবা দেখা গেছে যে সে ঠান্ডা পানি খেয়েছে তখন ব্যথা করতেছে, বা গরম কিছু খাইছে তখন ব্যথা করতেছে। ক্লিয়ার? যখন দেখা গেছে একটু জোরে চাপাইতে গেছে তখন ব্যথা করতেছে। ওই যখন তুমি স্টিমুলেশন দিবা তখন সে পেইনটা অনুভব করবে, এবং পেইনটা হবে নন লোকালাইজড। এই কথাটা কেন বললাম? কারণ আমরা শুরুতেই বলে আসছি যে পালপাইটিসের পেইন সবসময় ক্যারি করে সি নার্ভ ফাইবার। আর সি নার্ভ ফাইবার কিন্তু নন লোকালাইজড পেইন ক্যারি করে। অর্থাৎ এর ফলে যেই দাঁতের সমস্যা, যেই দাঁতের ব্যথা, সেই দাঁতটাকে স্পেসিফিকভাবে পেশেন্ট দেখাতে পারবে না। বলবে যে আমার যখনই খাইতে যাই, যখন ঠান্ডা পানি খাই, তখন এক পাশে, চোয়ালের এক পাশে পুরোটা ব্যথা করে। মানে পুরোটা কয়েকটা দাঁত মিলায়া আমার ওই স্পেসিফিক এরিয়াতে আমাকে একটু ব্যথা করে। আবার যখন আমি স্টিমুলেশনটা উঠাই দিই, অর্থাৎ খাওয়ারটা যখন বন্ধ করে দিই, যখন না খাই, খাওয়া না থাকা অবস্থায়, তখন দেখা গেছে যে কোনো পেইন করে না। ক্লিয়ার? অর্থাৎ এই ক্ষেত্রে সোজা কথা একটাই, যে স্টিমুলেশন থাকলে পেইন হবে। নো স্টিমুলাস নো পেইন। ক্লিয়ার? এটা কোনো স্পন্টেনিয়াস কোনো পেইন না। আর স্টিমুলাস দেওয়ার পরে যে পেইনটা হয় সেটাও ডিউরেশন খুবই কম, লেস দেন 10 সেকেন্ড। 10 সেকেন্ডের বেশি এই পেইনটা থাকে না। ক্লিয়ার? ওকে। তো এটাকে বলা হয় রিভার্সিবল পালপাইটিস। ক্লিয়ার? রিভার্সিবল পালপাইটিস। এখন এই রিভার্সিবল পালপাইটিসও তার মানে কি সবসময় ব্যথা করতেছে না, তাহলে পেশেন্ট খুব একটা গুরুত্ব হয়তো বা দিল না। না দেওয়ার ফলে এই রিভার্সিবল পালপাইটিসটাই যেহেতু তুমি আনট্রিটেড অবস্থায় রেখে দিছ, তাহলে এটা একটা সময় ইরিভার্সিবল পালপাইটিসের দিকে অগ্রসর হবে। অর্থাৎ এখন পাল্পের যে ইনফ্লামেশনটা সেটা ইরিভার্সিবল হয়ে গেছে। এখন আর এটাকে পুনরায় স্বাভাবিক বা হেলদি পাল্পে ফিরিয়ে আনা সম্ভব না। তখন তুমি বুঝবা কিভাবে যে এটা ইরিভার্সিবল পালপাইটিস হয়ে গেছে? সেটা বোঝার মেইন পয়েন্টটা হচ্ছে এটা স্পন্টেনিয়াস পেইন হবে। পেশেন্টকে তুমি জিজ্ঞেস করতে পারো যে পেইনটা কি সবসময় হয়? পেশেন্ট যদি বলে না আমার সবসময় হয়, মানে সবসময়, মানে কন্টিনিউয়াসলি পেইন করে, এবং পেইনটা হয় একদম ডাল একটা পেইন, থ্রোবিং পেইন, সবসময় মানে একটা ব্যথা লাগেই আছে একটা না। ওই যে স্টিমুলেশন দিলে যে ব্যথা করে এরকম কিছু না, মানে স্টিমুলেশন ছাড়াও ব্যথা করে।
উইদাউট স্টিমুলেশন তখনও ব্যথা করে, স্টিমুলেশন দিলেও ব্যথা করে, এবং পেইনের ডিউরেশনটা কিন্তু মোর দেন 10 সেকেন্ড, তখন তাকে বলা হয় রিভার্সিবল পালপাইটিস, সরি ইরিভার্সিবল পালপাইটিস। ক্লিয়ার? তাহলে ইরিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটু আগে বলছি নন ভাইটাল পালপ থেরাপিটা দিই। ক্লিয়ার? আর রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে আমরা কোনটা দিই সেটা হচ্ছে ভাইটাল পালপ থেরাপি দিই, পালপোটমির মতো থেরাপিগুলো দিই। ক্লিয়ার? তা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো আসলে কি বলছি। তাহলে একটা পেশেন্ট যখন আসবে, এই পেশেন্টের তুমি নন ভাইটাল পালপ থেরাপি দিবা, অর্থাৎ ডেসিডোসটিতে যদি হয়, মানে বাচ্চা পেশেন্ট হয়, তো তুমি কি নন ভাইটাল পালপ থেরাপি দিবা নাকি আরসিটি দিবা? আরসিটিও কিন্তু নন ভাইটাল পালপ থেরাপির মধ্যেই, একই কথা। এখানেও আমরা কি করি, ন্যাক্রোস পাল্প বা ইরিভার্সাল পাল্প পোর্শনটুকু পুরাটুকু রিমুভ করে নিয়ে আসি। ক্লিয়ার? আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট। তো যেটাই হোক না কেন, নন ভাইটাল পাল্প থেরাপি দিবা না ভাইটাল পাল্প থেরাপি দিবা, এটা তুমি ডিসিশন কীভাবে নিবা? পেশেন্টের হিস্ট্রি থেকে। পেশেন্ট যদি বলে যে না আমার দাঁতের ব্যথা শুধুমাত্র যখন আমি খাওয়া দাওয়া করি তখন হয়, বা যখন আমি ঠান্ডা ফুড খাই তখন হয়, তখন সেটা হচ্ছে রিভার্সিবল পালপাইটিস। ক্লিয়ার? তখন আমরা ভাইটাল পাম্প থেরাপি দিব। আর যদি পেশেন্ট বলে না আমার কন্টিনিউয়াসলি পেন হয়, মানে স্টিমুলেশন দিলেও পেন হয়, না দিলেও পেন হয়, আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কথা বলবে যে রাতের বেলা প্রচুর ব্যথা করে, রাতের বেলা দাঁতের ব্যথা বেশি হয়। কেন হয় রাতের বেলা দাঁতের ব্যথা বেশি? কারণ তখন কিন্তু আমাদের পশ্চারটা চেঞ্জ হয়ে যায়। পশ্চারটা চেঞ্জ হলে সমস্যাটাই, পশ্চারটা চেঞ্জ হলে দেখা গেছে যে যেই জায়গায় অ্যাফেক্টেড সাইট, যে ধরো যেই সাইডের দাঁতের সমস্যা, ওই সাইডের যদি তুমি শো, মানে এটা রাতের বেলা যে শুইতে হবে এমন কথা না, দিনের বেলা তো তুমি শুইতে পারো। তো যখনই তুমি লাইং পোস্চারে আসছো, লাইং পজিশনে আসছো, তখন কি হয়, যেহেতু এখানে ইনফ্লামেশন হয়েছে তাই না, তো ইনফ্লামেটরি এক্সুডেট আছে। আমরা জানি যে ইনফ্লামেশন হলেই ইনফ্লামেটরি এক্সুডেট হয়, জেনারেল প্যাথোলজিতে পড়ে আসছো তোমরা। তো ইনফ্লামেটরি এক্সুডেট বা ইনফ্লামেটরি ফ্লুইডগুলো একটা প্রেশার ক্রিয়েট করে নার্ভ এন্ডিংয়ের উপর, ওই এফেক্টেড সাইডের নার্ভ এন্ডিংয়ের উপর। এর ফলে কিন্তু কি হয়, পেশেন্টটা ওই জায়গায় ব্যথা করে। ক্লিয়ার? সেটা হচ্ছে লাইং পোস্চার বা নাইট পেন বলা হয়। তা নাইট পেনের একটা হিস্ট্রি দিবে, তখন সেটাকে বলা হয় ইরিভার্সিবল পালপাইটিস। ইরিভার্সিবল পালপাইটিসও কিন্তু নন লোকালাইজড একটা পেন, যেহেতু পালপাইটিসের পেন মানে হচ্ছে নন লোকালাইজড, কারণ সি নার্ভ ফাইবার দ্বারা ক্যারি হয়। ক্লিয়ার? তো এই জিনিসটা আবার এই যে নিশার গার্গে খুব সুন্দর মতো দিয়ে দিচ্ছে, এই জিনিসটা আমরা এখন একটু দেখি। দেখো এখানে কি বলছে, পালপার রেসপন্স টু দ্য ইনফ্লামেশন। ইনফ্লামেশনে পাল্প কি রেসপন্স করে? ইনফ্লামেশন যেখানে হয় সেখানে ইনফ্লামেটরি রিয়াকশন হবে, এটা খুবই স্বাভাবিক। ইনফ্লামেটরি রিয়াকশন হলে সেখানে লাইসোজোমাল এনজাইম নিঃসৃত হয়। সেই লাইসোজোমাল এনজাইমকে আমরা কী নামে ডাকি? হাইড্রোলাইটিক এনজাইম হিসেবে ডাকি। তো হাইড্রোলাইটিক মানে কি? এটা হাইড্রোলাইসিস ঘটায়। হাইড্রোলাইসিস ঘটাবে কার? হাইড্রোলাইসিস ঘটাবে, এরা মূলত কোলাজেন, ওইখানে থাকা কোলাজেনকে হাইড্রোলাইসিস ঘটাবে। কোলাজেনে হাইড্রোলাইসিস ঘটাইলে একটা কাইনিন রিলিজ হয়, আর এই কাইনিনের ফলে ভাস্কুলার পারমেবিলিটি বাড়ে। ভাস্কুলার পারমেবিলিটি যখন বাড়বে তখন ভেসেলসের ভেতর থেকে ফ্লুইডগুলা খুব সহজে কোথায়, এই ভেসেলসগুলোর মাঝখানে যে ইন্টারস্টিশিয়াল স্পেস সেখানে এসে জমা হবে। এই জমা হইলে কি হবে, তোমার পুরা জায়গাটায় এই যে এই পুরো জায়গায় কি হবে, টিউমার হয়ে যাবে, অর্থাৎ সোয়েলিং হয়ে যাবে। অ্যান্ড সোয়েলিং হলে কি পাল্পটা ওই পাল্পের মতো সফট টিস্যুটা এক্সপান্ড করবে, বাট এক্সপান্ড তো আর করতে পারবে না, কারণ চারিদিকে কি আছে, একটা রিজিড স্ট্রাকচার আছে। আমরা অলরেডি জানি যে পাল্পের চারিদিকে গিয়ে থাকে ডেন্টিনের একটা প্রোটেকশন থাকে, এর উপরে এনামেল সিমেন্টাম এগুলো থাকে। তো যার কারণে সে আর এক্সপান্ড করতে না পেরে ভেতরে থাকা নার্ভ এবং ব্লাড ভেসেলসের উপর প্রেশার ক্রিয়েট করবে। আলটিমেটলি যে কাজটা হবে সেটা প্রচণ্ড পেইন হবে, এবং ব্লাড ভেসেলসের উপর প্রেশার ক্রিয়েট করার কারণে ব্লাড ভেসেলসগুলো স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যাবে, অর্থাৎ ব্লাড সাপ্লাইটা কাট অফ হয়ে যাবে। আর ব্লাড সাপ্লাই কাট অফ হলে আমরা জানি যে নিউট্রিশনের অভাবে কী হয়ে যাবে, ন্যাক্রোসিস হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে পালপার রেসপন্স টু দ্য ইনফ্লামেশন। ইনফ্লামেশন হলে পাল্পের কী সমস্যাটা হয়। আর একটা হচ্ছে এই যে পশ্চার চেঞ্জ হওয়ার, একটা আছে যে আমরা আপরাইট, আমরা দাঁড়ানো অবস্থায় একটা আপরাইট পশ্চার আছে, একটা হচ্ছে লাইং পশ্চার আছে, একটা হচ্ছে তুমি শুয়ে আসো, আর একটা দাঁড়ায় আসো। যখন তুমি দাঁড়ায় থাকবা তখন কিন্তু ওই পরিমাণ পাল্পের ভেতরে প্রেশারটা ক্রিয়েট হয় না। ক্লিয়ার? কিন্তু যখন লাইং পশ্চারে থাকবা তখন পাল্পার যে ব্লাড প্রেশারটা সেটা বেড়ে যায়। পাল্পের ভিতরে ব্লাড প্রেশারটা যখন বেড়ে যাবে তখন কি হবে, নার্ভ এন্ডিংয়ের উপর প্রেশার ক্রিয়েট করবে, আলটিমেটলি কী হবে, পেইন হবে। ক্লিয়ার? এটা কারণটা আরও সুনির্দিষ্টভাবে স্পেসিফাই করা আছে এখানে সুন্দর মতো, রিমুভাল অফ গ্র্যাভিটেশনাল ইফেক্ট, আর এটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি অফ সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম। এই দুইটা কারণে মূলত লাইং পশ্চারে দাঁতের ব্যথা বেশি হয়, রাতের বেলা দাঁতের ব্যথা বেশি হয়। ক্লিয়ার? তার একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইফেক্ট, কারণ গ্র্যাভিটেশনাল ইফেক্ট তো আর থাকে না। তুমি যখন শোয়ার পরে তোমার এই গ্র্যাভিটেশনাল ইফেক্ট না থাকার কারণে তোমার এই পেইনটা বাড়ে। আর একটা হচ্ছে তুমি যখন দাঁড়ানো অবস্থায় আসো তখন কিন্তু সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে, সিম্পেথেটিক স্টিমুলেশন কাজ করে। ব্যারো রিসেপ্টরটা একটা সার্টেন ডিগ্রির সিম্পেথেটিক স্টিমুলেশন বজায় রাখে, যার ফলে কিন্তু ভ্যাসো কনস্ট্রিকশন হয়।
অ্যান্ড ভ্যাসো কনস্ট্রিকশন হলে ব্লাড ফ্লোটা কমে যাবে। বাট তুমি যখন শো লাইন পজিশনে তখন এর ইফেক্টটা হচ্ছে রিভার্স, উল্টা কাজ করবে। তখন কিন্তু আর ভ্যাসো কনস্ট্রিকশন হবে না, ভ্যাসো ডাইলেশন হবে। ফলে কিন্তু কী হবে, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, ব্লাডের ফ্লোটা বেড়ে যাবে। ব্লাড ফ্লো বেড়ে যাওয়া মানে কি, ওইখানে অবশ্যই তোমার পাল্পের যে ব্লাড ফ্লো বেড়ে যাওয়া মানে কি, পাল্পের ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়া। আর পাল্পের ব্লাড প্রেশার বেড়ে গেলে সেটা নার্ভ এন্ডিংয়ের উপর প্রেশার ক্রিয়েট করে, ফলে কিন্তু পেইন বা ব্যথা হয়। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, গেল। তাহলে আমরা রিভার্সিবল পালপাইটিস, ইরিভার্সিবল পালপাইটিসও বলে ফেললাম যে কীভাবে আমরা বুঝবো কীভাবে কী হয়। এখন এই যে এইগুলাকে আমরা তাহলে আমরা একটা টাইপ পড়ছি, সেটা হচ্ছে রিভার্সিবল পালপাইটিস। দুইটা টাইপ, একটা হচ্ছে রিভার্সিবল পালপাইটিস আর একটা হচ্ছে ইরিভার্সিবল পালপাইটিস। একটা টাইপ আমরা পড়ে ফেলছি, অর্থাৎ এরপরে আমরা আরেকটা টাইপ পড়ব, সেটা হচ্ছে অ্যাকিউট পালপাইটিস আর এটা হচ্ছে ক্রনিক পালপাইটিস। ক্রনিক অ্যাকিউট টার্মটা তুমি কখন বুঝাও? অ্যাকিউট মানে হচ্ছে শর্ট ডিউরেশন, মানে খুব বেশি দিন হয় নাই। আর ক্রনিক মানে কি, লম্বা সময়, লং টাইম, লং পিরিয়ড অফ টাইম। ক্লিয়ার? অর্থাৎ শুরুতে অ্যাকিউট পালপাইটিস হবে, যদি অ্যাকিউট পালপাইটিসের চিকিৎসা না করা হয় সেটা একটা সময় ক্রনিক পালপাইটিসের দিকে যাবে। ক্লিয়ার? অর্থাৎ এই টোটালটা কিন্তু ডিউরেশনের উপর ভিত্তি করে। তো এটাকে আমরা বলতে পারি, এই টাইপসটাকে বলতে পারি বেসড অন ডিউরেশন। তাহলে এটা হচ্ছে ডিউরেশনের উপর নির্ভর করে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? দুইটা ভাগে, একটা অ্যাকিউট আর একটা ক্রনিক। অ্যাকিউটের ক্ষেত্রে সিভিয়ার পেইন হয়। কীরকম পেইন হয়? সিভিয়ার পেইন এবং শর্ট ডিউরেশনের টাইমটা হয় শর্ট টাইম, অর্থাৎ খুব বেশি দিন। হিস্ট্রিটা কিন্তু খুব বেশি দিনের হিস্ট্রি না, খুব অল্প দিনের হিস্ট্রি। ঠিক আছে? এবং সিভিয়ার পেইন হবে, কারণ বেশি দিন তো আর ইনফ্লামেশন হয় নাই। বেশি দিন ইনফ্লামেশন না হওয়ার কারণে এখনও নার্ভটা কি আছে, নার্ভগুলো এখনও হাইলি সেন্সিটিভ আছে। নার্ভস আর হাইলি সেন্সিটিভ, নার্ভস এখনও সেন্সিটিভ। ক্লিয়ার? বাট সেটা যখন অনেক দিন পর্যন্ত থাকে এভাবে, তখন কিন্তু কন্টিনিউয়াসলি নার্ভ কিন্তু কি হয়ে গেছে, এবার নার্ভ ডিজেনারেটেড হয়ে গেছে। এখন দেখো ভাই, নার্ভ যখন ডিজেনারেটেড হয়ে যাবে প্রায়, তখন কিন্তু আগের মতো আর কি হবে না, শার্প পেন হবে না। এবার পেনটা কীরকম হবে? মাইল্ড পেন হবে, মাইল্ড পেন। তো ক্রনিক পালপাইটিসের ক্ষেত্রে পেশেন্ট হিস্ট্রি দিবে মাইল্ড পেন করতেছে, বাট অ্যাকিউট পালপাইটিসের ক্ষেত্রে পেশেন্ট হিস্ট্রি দিবে সিভিয়ার পেন করতেছে। ক্লিয়ার? গেল। আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে এই যে ক্যারিস হইলো, ভালো কথা। সাপোজ ধর ক্যারিস অল্প পরিমাণ, ঠিক আছে? ক্যারিস অল্প পরিমাণ, আমি যদি এখানে ক্যারিসটা একটু বাড়াই দিই, ধরো এই যে ক্যারিস এ পর্যন্ত ক্যারিস হয়েছে। ক্লিয়ার? ক্যারিস এ পর্যন্ত, কিন্তু পাল্প পর্যন্ত কিন্তু যায়নি। তো পাল্পে কিন্তু এখনও কিন্তু কি হয় নাই, এক্সপোজ হয় নাই। এই যে পাল্প এক্সপোজ হয় নাই, পাল্প এখনও ভেতরেই আছে, পাল্প চেম্বারের ভেতরে আছে, পাল্প পর্যন্ত কিন্তু ক্যারিসটা এক্সটেন্ড করে নাই। তখন যদি পালপাইটিস ডেভেলপ করে, তখন সেটাকে বলা হয় ক্লোজড পালপাইটিস। কি বলা হয়? ক্লোজড পালপাইটিস। অর্থাৎ পাল্প চেম্বারের কমিউনিকেশনের উপর ভিত্তি করে। কিসের সাথে কমিউনিকেশন? আর ওরাল ক্যাভিটির সাথে কমিউনিকেশন। অর্থাৎ পাল্প কি এক্সপোজ কিনা, পাল্প চেম্বার কি এক্সপোজ কিনা, সেটার উপর ভিত্তি করে আমরা একটা ওপেন পালপাইটিস বলি আর একটা ক্লোজড পালপাইটিস বলি। ক্লোজড পালপাইটিস এর ক্ষেত্রে ক্যারিসটা অত ডিপ থাকে না। বাট সাপোজ ক্যারিসটা কি হয়ে গেলো, এমন ডিপ হয়েছে যে তুমি পাল্পটাও এক্সপোজ হয়ে গেছে। পাল্পটা কি হয়ে গেছে এখন? এক্সপোজ বলতে বাইরের ওরাল ক্যাভিটির সাথে এখন কি ওরাল ক্যাভিটির সাথে কমিউনিকেটেড। ক্লিয়ার? তখন সেটাকে বলা হয় ওপেন পালপাইটিস। ওপেন পালপাইটিসের ক্ষেত্রে যেহেতু তোমার একদম ওপেন, পাল্প চেম্বারটা কিন্তু এখন আর ইনটেক অবস্থায় নাই আগের মতো। তো যার ফলে কিন্তু পেশেন্ট আর আগের মতো ওই যে ইনফ্লামেশনের যে একটা, ইনফ্লামেশন হলে কি হইতো, যে এক্সপানশন করার সুযোগ পাইতো না। তখন কি হতো, নার্ভের উপর একটা প্রেশার ক্রিয়েট করতো, সিভিয়ার পেইন হইতো। ওই সিভিয়ার পেইনটা আর হবে না। তো তখন ওপেন পালপাইটিসের ক্ষেত্রে পেইনটা হয় মাইল্ড পেইন হয়। ক্লিয়ার? আর ক্লোজড পালপাইটিসের ক্ষেত্রে তখন সিভিয়ার পেইন হয়, কারণ ক্লোজড পালপাইটিসের ক্ষেত্রে তো পাল্প তো ইনটেক, পাল্প তো রিজিড স্ট্রাকচারের মধ্যে ইনটেক। অ্যান্ড পাল্পের ভেতরে ইনফ্লামেশন হলে সেটা যখন সোয়েলিং হবে, তখন কিন্তু এটা এক্সপান্ড করার সুযোগ পাচ্ছে না। আলটিমেটলি ব্লাড এবং নার্ভ ভেসেলসের ওপর কী করতেছে, নার্ভ ফাইবারের উপর প্রেশার ক্রিয়েট করতেছে, ফলে সিভিয়ার পেন হচ্ছে। বাট যখন ওপেন, তখন তো কি বাইরের ওরাল ক্যাভিটির সাথে কমিউনিকেটেড করতেছে ডিরেক্ট। ওপেন, এখানে তো কিন্তু কোনো বদ্ধ কোনো ঘর না, তখন কি হবে, মাইল্ড পেন হবে। ক্লিয়ার? তাহলে আমরা আরও একটা টাইপ পড়ে ফেলছি। আর প্রথম যে টাইপটা আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিভার্সিবল পালপাইটিস আর হচ্ছে ইরিভার্সিবল পালপাইটিস। এটা মূলত করা হয়েছে টিস্যু রিয়াকশনের ওপর। অর্থাৎ রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে আমরা যদি পজিটিভ এজেন্টটা অর্থাৎ ক্যারিসটাকে রিমুভ করে ফেলাই, সেটা কিন্তু আবার পুনরায় হেলদি পাল্পে কনভার্ট হবে। বাট ইরিভার্সিবল পালপাইটিসকে তুমি হেলদি পাল্পে কনভার্ট করতে পারবা না। ক্লিয়ার? আশা করি টাইপসটাও তোমরা ভালো মতো বুঝতে পারছো। এই তিনটা ক্যাটাগরির টাইপসে আমরা মূলত করে থাকি।
তো এরপরে আমরা দেখি আমাদের টেক্সট বুক যেটা কসানে কি বলছে। ক্লিয়ার? কসানের বিষয়টা আমরা একটু রিভিউ করে দেবো, তাহলে আমাদের আজকের মতো ক্লাসটা শেষ। আচ্ছা, কসানে জিনিসটা বলছে সেটা হচ্ছে পেইন। আমরা এই পর্যন্ত কিন্তু আগেই পড়ে ফেলছি। সেটা এবার চলে আসি ক্লিনিক্যাল ফিচারে। তো ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এখানে একটা কথা বলছে যে পালপের যে পেইনটা, যেটা পালপাইটিসের পেইন, সে পালপাইটিসের পেইন কিন্তু তোমার পোরলি লোকালাইজড। আমরা পোরলি লোকালাইজড বলার আগে কিন্তু আমরা একটা কথা বলেই ফেলছি যে পালপাইটিসের পেইন সবসময় নন লোকালাইজড হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন নন লোকালাইজড? এই কথার উত্তরও তোমরা জানো যে কারণ পালপাইটিসের পেইনটা সি নার্ভ ফাইবার ক্যারি করে, আর সি নার্ভ ফাইবারগুলো মূলত নন লোকালাইজড পেইনটাকেই ক্যারি করতে পারে। এখন তাহলে এখানে আরেকটা উত্তর তোমাদের একটু শিখাই দিই, সেটা হচ্ছে পাল্পের কিন্তু কোনো নিজস্ব প্রোপিওসেপটিক মেকানিজম নাই। ক্লিয়ার? প্রোপিওসেপটিক মেকানিজম। প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রোপিওসেপটিক জিনিসটা কি, তাই না? প্রোপিওসেপশন জিনিসটা কি? প্রোপিওসেপশন হচ্ছে বডির এমন একটা সেন্স, যে সেন্সের মাধ্যমে নার্ভের এমন একটা সেন্স, যে সেন্সের মাধ্যমে বডি তার নিজস্ব পজিশন, বিভিন্ন পার্টসের পজিশন, মুভমেন্ট এবং ফোর্সগুলো বুঝতে পারে। ক্লিয়ার? এটাকে অনেক সময় কাইনেস্থেশিয়া বলা হয়, তা প্রোপিওসেপশন বা কাইনেস্থেশিয়া। তো এটাকে যদি আমরা একটু আরেকভাবে চিন্তা করি, সেটা হচ্ছে বডিজ অ্যাবিলিটি টু সেন্স ইজ ওন পজিশন অ্যান্ড মুভমেন্ট। দ্য পজিশন মানে বডির নিজের অ্যাবিলিটি, বডির যে কোনো পার্ট। ধরো টুথের যদি আজকে প্রোপিওসেপশন থাকতো, ঠিক আছে, টুথের যদি প্রোপিওসেপশন থাকতো, তাহলে টুথ কী করতে পারতো, একদম ইন্ডিকেট করে দেখাই দিতে পারতো যে না আমার ব্যথা এক্স্যাক্টলি থার্ড মোলারের ব্যথা, অথবা এক্স্যাক্টলি সেকেন্ড মোলারের ব্যথা, অথবা ক্যানাইনের ব্যথা, একদম দেখাই দিতে পারতো। ক্লিয়ার? ওই ওন পজিশনটা সে বুঝতে পারতো। বাট আনফর্চুনেটলি টুথের কোনো নিজস্ব প্রোপিওসেপটিভ মেকানিজম নাই। সেজন্য এরা পেইনটা যেটা হয়, পাল্পের পেইনটা, সেটা হচ্ছে নন লোকালাইজড পেইন। ক্লিয়ার? এবং পেইনটা অনেক সময় রেফার করে, আর রেফারটা করে খুব রেয়ারলি রেফার করে, আর রেফার যদি করেও সেটা ইয়ারের দিকে রেফার করবে। ক্লিয়ার? রেফার পেইন হবে। আচ্ছা, গেল। একটা কথা হচ্ছে এদের যে পেইনটা, সেটা পেইনটা কিন্তু প্রেশার দ্বারা প্রোভোকেটেড না। এটার মানেটা কি? মানেটা হচ্ছে এই যে পালপাইটিস হইছে এমন একটা টিতের উপর যদি তুমি পারকাশন করো, ক্লিয়ার, পারকাশন যদি করো, কইরা দেখবে যে কোনো পেইন হইতেছে না। তাহলে ভাই পারকাশন করলে পেইনটা হয় কখন, তাই না? পারকাশন করলে পেইনটা হয় কেন, কখন? সাপোজ ধরো এই যে এই টুথের উপর তুমি পারকাশন করতেছো, কোনো পেইন হবে না। বাট এই টুথের উপর পারকাশন করো, তখন কিন্তু ঠিকই পেইন হবে। কেন পেইন হবে? কারণ এখানে পেরিএপিক্যাল লেশন আছে। পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস হইলে তুমি বুঝতে পারো যে পারকাশনে পেইন হচ্ছে। আর যদি পারকাশনে পেইন না হয়, তাহলে বুঝতে পারবা যে পেরিওডন্টাইটিস হয় নাই, শুধুমাত্র পালপাইটিস পর্যন্তই হইছে। ক্লিয়ার? আচ্ছা। আর এর পাশাপাশি পেশেন্ট যখন এই যে ঘুমাইতে যায়, তখন একটু পেশেন্ট বেশি ব্যথা ফিল করে, সেটা তো তোমরা অলরেডি জানো কেন ফিল করে। কারণ যখন তুমি লাইং পোস্টারে থাকবা, তখন গ্র্যাভিটেশনাল ফোর্সও কাজ করে না। আবার দেখা গেছে যে তোমার এই যে সিম্পেথেটিক অ্যাক্টিভিটিও অথবা ভালো মতো থাকে না, ফলে ভ্যাসো ডাইলেশন হয়। ভ্যাসো ডাইলেশন হওয়ার ব্লাড ফ্লো বাড়ে, ব্লাড ফ্লো বাড়লে ব্লাড প্রেশার বাড়বে। ব্লাড প্রেশার বাড়ার পাশাপাশি এই যে পালপাইটিসের যে ইনফ্লামেটরি এক্সুডেট, সেটাও তো অ্যাকুমুলেশন হয়েছে। সেই ইনফ্লামেটরি এক্সুডেটগুলো আবার দেখা গেছে এফেক্টেড সাইডের নার্ভ এন্ডিংগুলোর উপর প্রেশার ক্রিয়েট করে, ফলে আলটিমেটলি ব্যথা অনুভব করে। ক্লিয়ার? আচ্ছা, গেল। আর এর পাশাপাশি আরেকটা কথা বলছে যে অ্যাকিউট পালপাইটিসের যদি চিকিৎসা না করাও, একটা সময় কি হবে, ক্রনিক পালপাইটিস হবে। কথাটা আমরা একটু আগে বলছি। আর যদি অ্যাকিউট পালপাইটিস আর্লি স্টেজে ট্রিটমেন্ট করা যায়, তাহলে এই পাল্পটার ভাইটালিটি মেনটেন করা পসিবল, অর্থাৎ পাল্পকে আবারও হেলদি অবস্থায় মানে ফিরিয়ে আনা সম্ভব। ক্লিয়ার? তবে নট নেসেসারি যে সবসময় অ্যাকিউট পালপাইটিসের কনসিকোয়েন্স হিসেবে ক্রনিক পালপাইটিস ডেভেলপ করবে। অনেক সময় দেখা গেছে ক্যারিস থেকে ডিরেক্ট অ্যাকিউট পালপাইটিস না হয়ে ডিরেক্ট ক্রনিক পালপাইটিস ডেভেলপ করছে, এরকম হইতে পারে। বাট ক্রনিক পালপাইটিসের আগে অ্যাকিউট পালপাইটিস হয়েছে কিনা সেটা তুমি কীভাবে বুঝবা? এটা পেশেন্টের হিস্ট্রি থেকে বুঝবা। পেশেন্টকে জিজ্ঞেস করবা যে এখন কেমন ব্যথা হয়, পেশেন্ট বলবে মাইল্ড ব্যথা হয়। বাট এর আগে বেশ কিছুদিন আগে কীরকম ব্যথা হইতো, তো তখন খুব শার্প ব্যথা হইতো। শুরুর দিকে একটা শার্প পেইনের হিস্ট্রি দিবে, বাট সে শার্প পেইনটা সাবসাইড হয়ে এখন কী হয়ে গেছে, মাইল্ড পেইন হয়ে গেছে। কেন? কারণ লম্বা সময় পার হয়েছে, লম্বা সময় পার হওয়ার ফলে নার্ভগুলো ডিজেনারেট হয়ে গেছে, এখন তো আর আগের মতো শার্প পেইন হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে কথা। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ছক দিয়ে দিছে, এই ছকটা লাগবেই। রিভার্সিবল পালপাইটিস, ইরিভার্সিবল পালপাইটিসের মধ্যে পার্থক্য অলরেডি তোমরা এটা জানো যে রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে শার্প এবং শর্ট পেইন হয়, বাট ওই তুলনায় কিন্তু ইরিভার্সিবল পালপাইটিসে থ্রোবিং পেইন হবে। এবং রিভার্সিবল পালপাইটিসটা কিন্তু স্টিমুলাস মিডিয়েটেড। আমরা জানি যে স্টিমুলেশন দিবা তখন পেইন হবে, স্টিমুলেশন দিবা না পেইন হবে না, সহজ কথা। কিন্তু ইরিভার্সিবল পালপাইটিসটাও কিন্তু স্পন্টেনিয়াসলি হয়। এটা ওই যে স্টিমুলেশনের কোনো দরকার নেই, স্টিমুলেশন দিলেও ব্যথা করে, না দিলেও ব্যথা করে, অনেকটা এরকম।
আর পেইনটা খুব বেশিক্ষণ পারসিস্ট করে না। তুমি যদি স্টিমুলেশন দাও, স্টিমুলেশনটা রিমুভ করার কয়েক সেকেন্ডের ভেতরে অথবা খুব বড় জোর খুব কয়েক মিনিটের ভিতরে পেইনটা রিজলভ হয়ে যাবে। বাট ইরিভার্সিবল পারপাইটিসের ক্ষেত্রে তুমি যদি স্টিমুলেশন দাও, তখন এরপর স্টিমুলেশনটা উঠায় নেওয়ার পরও দেখা গেছে যে ঘন্টাখানিক পর্যন্ত ব্যথা করতে পারে, অথবা স্টিমুলেশন ছাড়াও ব্যথা করতে পারে, তখন সেটা হচ্ছে ইরিভার্সিবল পারপাইটিস। ক্লিয়ার? তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার চলে আসি আমরা আরেকটা টাইপের, সেটা হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজির মধ্যে আমরা বুঝতে পারবো ক্লোজড পারপাইটিস এবং ওপেন পারপাইটিস নিয়ে। তো প্যাথোলজির শুরুতে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে পালপাইটিসটা মূলত হয় যখন তোমার ক্যারিজটা একটা সময় পেনিট্রেট করবে, অথবা ক্যারিজ যে পেনিট্রেট করতে হবে পাল পর্যন্ত এমন না। কারণ ক্যারিজের মধ্যে কি আছে, ক্যারিজনিক ব্যাকটেরিয়াগুলো আছে। ক্যারিজনিক ব্যাকটেরিয়াগুলো কি তৈরি করে? ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে। তো এই যে অ্যাসিডটা একটা সময় দেখা গেছে ডেন্টিনাল ফ্লুইড হয়ে তোমার পাল্পের যে অডন্টোপ্লাস্ট বা পাল্পে কিন্তু একটা কেমিক্যাল ইরিটেশন ঘটাতে পারে। তো এটার ফলে কিন্তু পাল্পের শুরুর দিকে কী হবে, একটা পাল্পের হাইপারিমিয়া ডেভেলপ করবে। আমরা তো জানি হাইপারিমিয়া থেকে একটা সময় ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশনটা একটা সময় অ্যাকিউট থেকে ক্রনিকে যাবে। তো ক্রনিক যাওয়ার পর দীর্ঘদিন থাকলে দেখা গেছে অডন্টোব্লাস্টের ডিস্ট্রাকশন হবে, নেক্রোসিস হবে। নেক্রোসিস হলেই তো পাস ফর্মেশন হয়। তো পাস বা অ্যাবসেস ফর্মেশন হবে। তো অ্যাবসেস থেকে একটা সময় দেখা গেছে গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন হয়ে যাবে। তো এইভাবে ফার্দার কমপ্লিকেশন ডেভেলপ করবে। এখান থেকে পিরিয়ডন্টাইটিস হবে। ক্লিয়ার? আচ্ছা, তো পালপাইটিসের ক্ষেত্রে আরেকটাভাবে আমরা করছিলাম, সেটা হচ্ছে ক্লোজড পালপাইটিস আর ওপেন পালপাইটিস। ক্লোজড কি জিনিস সেটা তোমরা অলরেডি জানো, যে যেটা পাল্প চেম্বার যখন ডিরেক্টলি ওরাল ক্যাভিটির সাথে কমিউনিকেটেড হয়ে যায় তখন সেটাকে ক্লোজড, তখন সেটাকে ওপেন পালপাইটিস বলা হয়। আর ক্লোজড মানে হচ্ছে কমিউনিকেটেড হবে না। ক্লিয়ার? এটা কনফাইন্ড অবস্থায় থাকবে। তো এটা হচ্ছে কথা। আর এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, যখন কনফাইন্ড অবস্থায় থাকে তখন পাল্প ক্যাপিংয়ের সহায়তা নিই। পাল্প ক্যাপিং জিনিসটা কি? পাল্প ক্যাপিং হচ্ছে, আমরা যদি দেখাই, সেটা হচ্ছে সাপোজ ধরো এখানে ক্যারিজটা খুব বেশি এক্সটেন্ড করে নাই, ফলে তুমি কি করলা, এই জায়গায় একটা ক্যাভিটি প্রিপেয়ার করলা। ক্যাভিটি প্রিপেয়ার করার পর দেখলে যে এখানে নিচে যে ডেন্টিনের যে থিকনেসটা সেটা যথেষ্ট পরিমাণ কম। যখন যথেষ্ট পরিমাণ কম, এখন এই যে এই পাতলা একটা থিন একটা ডেন্টিনের লেয়ার, এটা কিন্তু খুব বেশি একটা প্রোটেকশন দিতে পারে না পাল্পকে। সেজন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এর উপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা লেয়ার দিয়ে দিই। কেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লেয়ার দিয়ে দিলাম? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লেয়ার দেওয়ার কারণে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রভাবে পরবর্তীতে এখান থেকে কিছু, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার অ্যালকালাইন সাবস্টেন্স, পিএইচ অনেক বেশি। তো অ্যালকালিটির কারণে এইখানে ডেন্টিনাল টিউবুলস হয়ে সেটা কোথায় চলে যাবে? পাল্পে একটু স্টিমুলেশন দান করবে। পাল্পে কি করবে? স্টিমুলেশন দান করবে। পাল্পে স্টিমুলেশন দান করলে পাল্পের মধ্যে কি থাকে? আনডিফারেন্সিয়েটেড প্লুরিপটেন্ট স্টেম সেল থাকে। আর স্টেম সেল মানে কি? স্টেম সেল মানে হচ্ছে যে কোনো টাইপের সেলে এরা কনভার্ট হইতে পারবে। অর্থাৎ এরা আগে কি ছিল? আনডিফারেন্সিয়েটেড ছিল। এখন কি হইতে পারবে? যে কোনো সেলে ডিফারেন্সিয়েটেড হয়ে যেতে পারবে। এখন ধরো ডেন্টিন ফর্মেশন করে কে? অডন্টোব্লাস্ট। তাহলে এখানে আমার ডেন্টিনের লেয়ারটা পাতলা হয়ে গেছে না? ডেন্টিন লেয়ারটা মোটা করতে হলে আমার কী করতে হবে? নতুন নতুন ডেন্টিন ডিপোজিশন করতে হবে। আর নতুন নতুন ডেন্টিন ডিপোজিশন কারা করবে? অডন্টোব্লাস্ট করবে। তো অডন্টোব্লাস্ট কারা তৈরি করবে? এরা এই যে আনডিফারেন্সিয়েটেড স্টেম সেলগুলো করবে। আনডিফারেন্সিয়েটেড স্টেম সেলগুলা, প্লুরিপটেন্ট সেলগুলা ডিফারেন্সিয়েটেড হয়ে যাবে কিসে? অডন্টোব্লাস্টে। তাহলে এখানে এসে নতুন নতুন অডন্টোব্লাস্ট জমা হবে। নতুন নতুন অডন্টোব্লাস্টের ফলে কী হবে? এই জায়গায় আরেকটা কি একটা মানে তোমার ডেন্টিনের লেয়ার থিকনেস বাড়তে থাকবে। নতুন নতুন ডেন্টিনের লেয়ার এখানে ফর্মেশন হবে। ফলে কি হলো? ডেন্টিনের লেয়ারটা বেড়ে গেল। দেখছো, ডেন্টিনের লেয়ারটা কিন্তু আগে থেকে বেড়ে গেলে একটা প্রোটেকশন, ভালো প্রোটেকশন দেবে। এটাকে বলা হয় ইনডিরেক্ট পাল্প ক্যাপিং। কি বলা হয়? ইনডিরেক্ট পাল্প ক্যাপিং। ক্লিয়ার? ইনডিরেক্ট পাল্প ক্যাপিং করতে পারো। আবার দেখা গেছে তুমি কি করলা, যে ক্যারিজটা রিমুভ করতে করতে, এই যে ক্যারিজ রিমুভ করতে করতে, সাপোজ ধরো তুমি ক্যারিজটা রিমুভ করতে করতে ক্যাভিটি প্রিপারেশন করতেছো, তো ভুলবশত দেখা গেছে যে তুমি এখানে কি করে ফেলছো, এই যে পাল্প চেম্বারটা এক্সপোজ করে ফেলছো ভুলবশত। তখন কি করবা? তখন পাল্প চেম্বারটা এক্সপোজ রাখা যায় না। তখন আমরা যে কাজটা করি, এটার উপর আবারও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ডিরেক্টলি পাল্পের উপরেই ডিরেক্টলি এই জায়গাটুকুতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা লেয়ার দিয়ে দিই। এর ফলে আবারও সেম কাহিনী। কী কাহিনী? ওই যে ওডন্টোব্লাস্ট আসবে, নতুন একটা ডেন্টিনের লেয়ার ফর্মেশন হয়ে যাবে। তো এই যে নিচে ডেন্টিন লেয়ার ফর্মেশন হয়ে গেছে, তাহলে এটাও কিন্তু একটা প্রোটেকশন, ভালো প্রোটেকশনের কাজ করবে। তো এটাকে বলা হয় ডিরেক্ট পাল্প কেপিং। কি বলা হয়? ডিরেক্ট পাল্প কেপিং। পাল্পের উপর ডিরেক্ট আমি কি করছি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো এই যে ট্রিক্সটা আমরা মূলত এই যে ক্লোজ পালপাইটিসের ক্ষেত্রে করি আর কি, ট্রিটমেন্টটা। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। তো সকলকে ধন্যবাদ আজ ক্লাসটা করার জন্য। তো এর পরবর্তীতে আমরা আরও কিছু ডেমো ক্লাস নিয়ে আসবো অরাজিনিয়াসে। তো অরাজিনিয়াস যে কোর্সটা, সেটা মেইন লক্ষ্য শুধু অরাজিনিয়াসের কোর্সের মেইন লক্ষ্য না, আমাদের বিডিএসএরুতে যে কোনো কোর্সের মেইন লক্ষ্যই থাকে কনসেপ্টটা যেন একদম 100% ক্লিয়ার থাকে।
কখনো আমাদের মেইন কথা হচ্ছে কখনো না বুঝে কোনো কিছু পড়তে যাবা না। যে কোনো কিছু পড়লে খুব ভালো মতো বুঝবা। কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। তুমি যখন কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তখন তুমি ভবিষ্যতে যখন চিকিৎসা দিবা পেশেন্টদের, খুব কনফিডেন্টের সাথে চিকিৎসা দিতে পারবা। ক্লিয়ার? তো সকলের জন্য শুভকামনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।